দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং একটি উৎসবমুখর পরিস্থিতি, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুড়ে। এবং সেই উৎসবের আমেজকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রাজনৈতিক স্কলার্স এর যৌথ উদ্যোগে যশু সিরিজ ২০২৫ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আজকে আমাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছে এ কে এম রাকিব, সভাপতি ছাত্র অধিকার পরিষদ। উপস্থিত আছেন মাসুদ রানা, এখন উপস্থিত হতে পারেননি তিনি। উপস্থিত আছেন ইভান তাসিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি। উপস্থিত আছেন শাহিন মিয়া, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং আরো উপস্থিত আছেন তাকরিম আহমেদ, সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভূমি। আমরা সরাসরি কাল বিলম্ব না করে আলোচনায় চলে যাচ্ছি। শুরুতে দুঃখ প্রকাশ করছি, আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করার কথা ছিল কাউসার আহমেদের। তিনি কিছু সমস্যার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। তার অনুপস্থিতিতে আমি আসলে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। শুরুতেই চলে যাচ্ছি তাকরিম আহমেদের কাছে। তাকরিম আহমেদ, কেমন আছেন? আছি ভালো। সবসময় চাই ভালো থাকার, সবাইকে নিয়ে ভালো থাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি। এবং আমার জন্য আজকের দিনটা খুবই আনন্দের, কারণ আজকে বিশ্ববিদ্যালয়ের সাথে একটি মিটিং হলো। এবং মিটিং এ বিশ্ববিদ্যালয় দিবসে যে কনসার্ট, যেটা সবাই চেয়ে এসেছে, সেই কনসার্টের বন্দোবস্ত হয়েছে এবং প্রশাসনকে রাজি করানো গেছে, তারা সেটাতে রাজি হয়েছেন। তো অবশ্যই আজকের এই দিনটা আমার জন্য খুবই আনন্দের, যে আমি যেহেতু মোটামুটি সবসময় এই কাজগুলো করে থাকি সবার সাথে, সবাইকে নিয়ে। তো এবার বিশ্ববিদ্যালয় দিবসে গত বছর আমরা যেটা করতে পারিনি, এবার পারবো। এটা একটু অন্যরকম ভালো লাগার। তো সব মিলিয়ে আসলে ভালো লাগাটা সবার, এবং সবার জন্যই ভালো লাগাটা আমারও আসলে। এই এই একটি কারণ কি আপনার আসলে নির্বাচনী ভালো ফলাফলের জন্য যথেষ্ট কিনা মনে করেন? আপনি কি মনে করেন? আমি প্রশ্নটা ঠিক বুঝিনি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় কনসার্ট আয়োজন, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড করা, এই একটি কারণে কি শিক্ষার্থীদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা বা আপনাকে ভোট দেওয়ার মূল কারণ কি এটাই কিনা? আপনি কি না মনে না, করেন? এটা তো অবশ্যই কারণ না। কারণ হচ্ছে যে আহ এটাও একটা কারণ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে কারা কতটুকু করতে পারছে, বা তাদের সাথে নিয়ে তাদেরকে একসাথে করে তাদের জন্য কতটুকু করতে পারছে, এটা তো অবশ্যই দেখার বিষয় আসলে। তো সেই জায়গায় আসলে এটাই শুধুমাত্র ভোটদানের মাধ্যম আসলে এটা না। শিক্ষার্থীদের জন্য এছাড়া শুধুমাত্র যে কনসার্ট আয়োজন করা কিংবা হচ্ছে নাটকে কাজ করা, এই জিনিসগুলাই যে শুধুমাত্র করে থাকে এমন কিন্তু না। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে এর আগে আমরা বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে আন্দোলনগুলো হয়েছে, আন্দোলনে কাজ করেছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা পোষণ করে আমরা কাজ করেছি, গান করেছি, প্রতিবাদী গান। এছাড়াও আমি প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে জড়িত, যেহেতু এখানে আসলে সাহিত্য ব্যাপারটি জড়িত, সাহিত্য প্রকাশনা। তো সেক্ষেত্রে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা, আমি যদি যদি নির্বাচিত হতে পারি বা নাও হতে পারি, শুধুমাত্র যে নির্বাচিত হওয়ার জন্য কাজ করবো ব্যাপারটা এমন না। আসলে আমি শুধুমাত্র এই পথটাতে নিজেকে বেছে নেওয়ার জন্য একটাই উপায়, যে আমি যেহেতু সবসময় এই লাইনটাতে কাজ করি, আমার যেহেতু ডিপার্টমেন্ট, পড়াশোনা, আমার কাজ সবকিছু যেহেতু এইদিকে, সেক্ষেত্রে আসলে আমি মানে যোগসূত্রে থাকি বা না থাকে, আমি তো কাজ করে যাব। আমার তো আসলে এই জায়গায় কাজটা থামবে না। তো প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি, যদি কেউ প্রকাশনা রিলেটেড কোনো ধরনের সহযোগিতা কারো লাগে সেটা করতে পারবো। এছাড়া আমি একজন কবি, লেখক, টুকটাক লেখালেখি করি, একজন আবৃত্তি শিল্পী। তো সেই জায়গা থেকে আসলে আম, আমার সেটারও সুযোগ হবে। শুধুমাত্র এটা না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে সামনে এর আগেও করেছি, এবং সামনে আরো কিছু পরিকল্পনা আছে, যে শিক্ষার্থী যারা এখানে আছে তাদের ভোকাল ট্রেনিং এর জন্য, বা অনেক ইনস্ট্রুমেন্ট শিখতে চায়, সেগুলোর হচ্ছে বিভিন্ন কর্মশালার আয়োজন। বা আসলে আমার দিক থেকে আমি যতটুকু পারি আর কি, এখানে এক্সপার্ট যারা আছেন তারা আসবেন, কর্মশালার আয়োজন হবে। যারা শিখতে চায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শিখতে চায়। তারপরে আমি যেহেতু কবিতার সাথে জড়িত, যারা আবৃত্তি শিখতে চায় তাদের জন্য কর্মশালার ব্যবস্থা করতে পারবো, বা আরো যা যা আর কি। নাটকের সাথে জড়িত আমি, সো নাটক রিলেটেড যেসব তাকিব আহমেদ, কর্মশালা। আমরা কি একটি বিষয় ক্লিয়ারলি জানতে পারবো কিনা, সেটি হচ্ছে তাকরিম আহমেদ যদি নির্বাচিত না হতে পারে তাহলে কি এই কাজগুলো চলবে কিনা বা এই কাজগুলো তাকরিম আহমেদ করবে কিনা? অবশ্যই চলবে, অবশ্যই চলবে। আমি তো আসলে নির্বাচনের জন্য কাজ করি না, আমি আসলে কাজটা করতে হবে আমার সেই জন্য করি। তো ওই জায়গায় আসলে মানে যোগসু তো যোগসু হবে বা যোগসু হওয়া, এই কথাগুলো তো খুব রিসেন্ট।
হ্যাঁ, আর ওই জায়গায় তো কাজ তো আমি ক্যাম্পাসে আসার পর থেকেই করে যাচ্ছি, এবং গত 2 বছরে 1.5 বছরে আসলে যা হয়েছে আমি চেষ্টা করেছি আসলে সবকিছুতে ইনভলভ থাকার। শুধুমাত্র যে আমার যে সংগঠন বা হচ্ছে আমি যেভাবে কাজ করি ব্যক্তিগত উদ্যোগে সেভাবে যে করেছি এমনটা না। অন্যান্য সংগঠনের সাথে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রাম সবকিছুতে আসলে আমি চেয়েছি যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলোকে এটার সাথে যুক্ত করে কাজ করা। হ্যাঁ, এটার সাথে যুক্ত করে কাজ করা, সেক্ষেত্রে প্রতিবাদী গান, নাটক, মানে আরো যা যা করার সুযোগ হয়েছে সেগুলো করেছি। এগুলো তো আসলে মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ আমি তো যেহেতু যেহেতু এই দিকের মানুষ, একদম টোটালি এই দিকের মানুষ, তো সেক্ষেত্রে আসলে একটা নির্বাচন কিংবা একটা ফলাফল আসলে আমাকে এই জায়গায় আটকে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি করবে না বলে আমি মনে করি আর কি। কারণ আমার তো কাজ, আমার ক্যারিয়ার সবকিছু এইদিকে। তো শুধুমাত্র একজন আমরা আমরা একটু জানতে চাইবো সেই 2024-এর বন্যার্থদের জন্য যে কনসার্টটি করা হয়েছিল সেখানে কিন্তু বেশ সমালোচনা হয়েছিল যে বন্যায় যেখানে মানুষ আসলে পানিতে কষ্ট করছে সেখানে কনসার্ট করা হচ্ছে, এরকম বেশ সমালোচনা কিন্তু হয়েছিল এবং পরবর্তীতে সেই সমালোচনাকে উপেক্ষা করে আপনি আসলে সেই কনসার্টটি করেছিলেন এবং বন্যার্থের জন্য যত টাকা উঠানো হয়েছিল সেটি কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছিল এমনটি জানিয়েছিলেন। এবং সেই কনসার্টে আসলে আপনার কাছে প্রতিবন্ধকতাগুলো কি ছিল এবং সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন? আচ্ছা, এখন আমি যদি এটা বলি, আসলে আমি ফেসবুকে বসে অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু লিখতে পারি। এটা আসলে আমাদের এই সময় খুবই একটা কমন জিনিস হয়ে গেছে যে আমার কিছু একটা মনে হলো আমি ফেসবুকে কিছু একটা লিখে দিলাম, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। আমি ওই সময়টাতে আমি কুমিল্লাতে ছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা টিমের সাথে আমি কুমিল্লাতে ছিলাম। প্রথমত হচ্ছে ব্যক্তি উদ্যোগে আমি গিয়েছিলাম ওখানে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে গিয়েছিলাম। পরবর্তীতে আমি জগন্নাথের যে টিমটা ছিল সেখানে বন্যার্থদের সহযোগিতায় আমি যুক্ত ছিলাম কুমিল্লাতে। তো ওইখানে থাকার পরে আমি যতটুকু বুঝলাম যে আমি যখন ফিল্ডে যাওয়ার পরে যখন দেখি মানুষের কি খারাপ অবস্থা, যে মানুষের ঘরবাড়ি ডুবে গেছে, তারপর হচ্ছে মানুষের মানে একদম মানে ঘরবাড়ির চাল পর্যন্ত পানি। তো ওই মানুষগুলো আসলে আপনি মানে কোন জায়গা থেকে দিচ্ছেন, কি দিচ্ছেন, এটা আসলে তাদের কাছে প্রশ্ন না, প্রথমত হচ্ছে এটা। এবং সেই জায়গায় আসলে কনসার্ট করে যে টাকা উঠিয়ে তাদের জন্য সাহায্য করা যাবে না, আসলে এই টার্মটা যে আসলে কারা ইউজ করলো, এটাই আসলে আমি তখন বুঝতে পারি না। মানে এটা এই টার্মটা কেন ইউজ, কারণ এটা তো শুধুমাত্র যে আমরা করেছি এমন না, এর আগেও তো হয়েছে চ্যারিটি কনসার্ট বা আরো যা যা আমরা যদি দেখি যে এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছিল কনসার্ট ফর জহির, আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই, উনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, তার জন্য আমরা কনসার্ট করে টাকা উঠিয়েছি। শুধুমাত্র যে আমরা করেছি ব্যাপারটা এমন কিন্তু না। এবং এটা তো আসলে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে যে কনসার্ট ফর বাংলাদেশ যেটি হয়েছিল সেখানেও কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য সাহায্য উঠানোর জন্য কনসার্ট করা হয়েছিল। তো ওই মানে এই কনসেপ্টটা তো আসলে আজকের না, কনসেপ্টটা তো অনেক দিনের। তো সেই জায়গা থেকে আসলে আমরা চেয়েছি যে আমরা গানের মানুষ, আমাদের হাতিয়ার এটা। সেই জায়গায় আমরা গানে গানে কথা বলেছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, টাকা উঠিয়েছি, কনসার্ট করেছি, কনসার্ট করে আমরা সেই টাকাগুলো পাঠিয়েছি। তো ওই জায়গায় আসলে ফেসবুকে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছিল যেটা, আমি যেহেতু ফিল্ডে গিয়েছি, ফিল্ডে যাওয়ার পর আমার যেটা মনে হয়েছে যে আসলে মানুষ সত্যিকার অর্থে সাহায্য প্রার্থী, তাদেরকে আসলে সাহায্য করাটা আসলে আমাদের মুখ্য বিষয় ছিল। তো ওই জায়গায় আমরা শিল্পী মানুষ, আমরা এর বাইরে তো আসলে কিছু করতে পারবো না। হ্যাঁ, আমরা যেহেতু রাজনীতি করি না, রাজনৈতিক দলের সাথে যুক্ত না, সেক্ষেত্রে আমাদের যেহেতু কোনো ধরনের মানে মাদার সংগঠন নাই, সত্যি কথা বলতে গেলে, যে আমরা ওইখান থেকে কিছু একটা পাবো, আমরা কাজ করতে যাব। তো ওই জায়গায় আসলে আমরাই আমাদের হাতিয়ার, এবং গানটা হচ্ছে আমাদের হাতিয়ার। তো আমরা তো সবাই তখন সবার জায়গা থেকে, কারণ আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ছোট ছোট বাচ্চারা তাদের জমানো টাকা, টিফিনের টাকা বা আরো যা যা হয়েছিল সবকিছু কিন্তু তারা ওই জায়গাগুলো থেকে তারা অংশগ্রহণ করেছে। তো ওই জায়গা থেকে আমি শিল্পী মানুষ বা আরো যারা শিল্পী মানুষ আছেন তারা তো আসলে হাত গুটিয়ে বসে থাকতে পারে না, তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট যতটুকু করার করেছে। এবং সেই জায়গায় অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম, সেই জায়গায় আসলে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। ইভেন এটাও হয়েছিল যে আমাকে মারার হুমকি দেওয়া হয়েছিল বেশ কয়েকবার, বিভিন্ন ফোন নাম্বার থেকে বা এরকম করে। কিন্তু ব্যাপারগুলো আসলে আমি ওইভাবে প্রকাশ্যে আনি নাই, কারণ আমার কাছে তখন মনে হয়েছিল যে আসলে কনসার্টটা করতে হবে আমার, এবং কনসার্টের মাধ্যমে আমি ওই যে বানবাসী যে মানুষগুলো আছে তাদের জন্য যতটুকু সাহায্য পাঠাতে পারবো, তাদের জন্য যে মানে সাহায্যের যে হাতটি আসলে আমার কাছে বাড়িয়ে দেওয়ার মতো সুযোগ ছিল, আমি সেটা করবো, আমার লক্ষ্য ছিল এটা। এবং আমি কিন্তু আমার জায়গা থেকে সরিনি, আমি কিন্তু আমার কাজটা করে গেছি। এবং শেষ পর্যন্ত আমার মনে হয়েছে যে আসলে আমার কাজটাই জবাব দেয়া আমার কাছে লেগেছে, যে আমি যে কাজটা করেছি সেটা আসলে আমার জবাব দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে আমাকে আলাদা করে আর কোনো জবাব দিতে হয়নি।
জি, ধন্যবাদ তাকে অমিত। আমরা সর্বশেষ ছোট্ট করে একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন জায়গায় দেখছি তারা বিভিন্ন ছোট ছোট ডকুমেন্টারি বানাচ্ছে, যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার ছবি ভিডিও ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্টারি বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাচ্ছে এবং সেগুলো শেয়ার করছে এবং নিজেদের বীরত্বের প্রমাণ দিচ্ছে। এবং এর মাধ্যমে যে কালচারটা তৈরি হচ্ছে বা এর মাধ্যমে আসলে তারা মেসেজ দিতে চাচ্ছে, হয়তো শিক্ষার্থীদেরকে মেসেজ দিতে চাচ্ছে যে আমি আন্দোলন করেছি, আন্দোলন করব। আসলে এটি কি যোগসুর মূল লক্ষ্য হইতে পারে যে আসলে আন্দোলন করছি যে আমি একটা ভোট পাইতেই পারি, এরকম কিছু মনে হয় কিনা আপনার কাছে? আসলে যোগসুটা তো এখানে সার্বজনীন ব্যাপার, আমার ব্যক্তিগত না কিংবা কোনো দলের ব্যক্তিগত না। তো সেই জায়গায় আসলে প্রার্থী যে কেউ হতে পারে, তার প্রসেসটাও আসলে এক এক রকম হতে পারে। আসলে তার কাছে মনে হয়েছে যেটা, যে আমি যত আন্দোলন সংগ্রামে ছিলাম সেক্ষেত্রে আমার ভোট প্রদানের মাধ্যমে অথবা এটা হতে পারে আমি দেখাই যে না আমি এই কাজগুলো করেছি। এটা আসলে একদিক থেকে মানে আসলে আমি তো নেগেটিভ ভাবতে পারি না। নেগেটিভ ভাবতে পারি না এই অর্থে যে আসলে তারা তো তাদের কাজটা করে যাবে। এবং দেখেন যে ব্যাপারটা হয়েছে এরকম যে আমি যদি একটা কাজ করি, আজকে আমি এখানে রাকিব ভাই আছেন, ইভান বা শাহিন, আমরা যারা আছি, মাসুদ ভাই, আমি একটা কাজ করলে আমার সাথে অনেকের যোগাযোগ আছে। তো সেক্ষেত্রে যেহেতু যোগাযোগটা আছে বা ফেসবুকে বা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটা কথা, আমি দেখলাম যে আমি একটা কথা বললে সেটা পৌঁছে অনেক মানুষের কাছে, যেটা হয়তো বা অন্য কারোর সেই মাধ্যমটা হয়তো বা নাই বা সেই সুযোগটা নাই। তো সেক্ষেত্রে তার কাছে তার যে আইডিয়া, তার যে অংশগ্রহণ, সেটা আসলে সেভাবেও সে করতে পারে। এবং এটা তো আসলে আম, না করার সুযোগ তো নাই। না করার সুযোগ যেহেতু নাই, তার কাছে মনে হয়েছে যে না এটার মাধ্যমে আমি হয়তো বা মানুষের কাছে পৌঁছাতে পারবো, বা আমি মনে করতে পারবো যে না আমি এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছিলাম বা জুলাই আন্দোলনে ছিলাম। এটা তার কাছে তার একটা প্রসেস হতে পারে। আমার কাছে এটা লাগে নাই, যেহেতু আমি আমি সেটা আসলে করিও নাই। আমার আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা করেছি বা করব। এখন আসলে তাদের কাছে মনে হয়েছে যে তারা এটা করতে পারে, এবং এটা তো আসলে স্বীকৃতির একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, কারণ জি, কাকে নিয়ে ধন্যবাদ আজকাল আপনাকে। কে কথা বলে, তো নিজের জি কথাটা জি, তো আসলে ধন্যবাদ নিজেকে আপনাকে বলতে হয়, তাকিব আহমেদ। সেক্ষেত্রে আমরা একটু পরবর্তী জনের কাছে যাইতে চাই। আমরা এখানে এরপর কথা বলতে চাই জনাব শাহিন মিয়া, সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা সরাসরি আপনার কাছে জানতে চাই, শুরুতেই জানতে চাই কেমন আছেন? জি, আমি আসলে কথাটা বুঝতে পারিনি। জনাব শাহিন মিয়া, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে কেন আসলে ছাত্র লীগ রেখে এই যে আন্দোলন, এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো? সেই সময়ের পরিস্থিতি কি ছিল এবং আপনার সাথে কি হয়েছিল? কোন কথাটা আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি বলতে পারেননি, সেই কথাগুলো একটু আমরা জানতে চাই। শুরুতে ছোট্ট করে একটু বলবেন। সরি, আসলে আমি বুঝতে পারি নাই কোশ্চেনটা। আবার যদি একটু বলতেন। জি, জনাব শাহিন মিয়া, আমরা জানি আপনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। আসলে এই সেই সময়ে 2024-এ যখন আসলে ছাত্রলীগের আধিপত্য ছিল, সেই সময়ে দাঁড়িয়ে কেন আপনার মনে হলো যে ছাত্রলীগ ছেড়ে আসা উচিত এবং সেই ছাত্রলীগ ছেড়ে এসে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে যুক্ত হওয়া, এই যে দীর্ঘ জার্নি, এর মাঝখানে আসলে বাধাগুলো কোথায় ছিল এবং কেন আসলে ছাত্রলীগ মানে ছাত্রলীগ ছেড়ে দেওয়ার কথা মনে হয়েছিল আপনার? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ছাত্রলীগ ছেড়ে দেওয়ার পেছনে আমার বেশ কয়েকটা কারণ ছিল। সেটা শুধুমাত্র জুলাইয়ে এসেই ব্যাপারটা এমন না। এটা ছিল হচ্ছে আপনার, আমি যখন 2022 সালে নতুন ক্যাম্পাসে আসি, তখন হচ্ছে আমাদের ক্যাম্পাসে 10 দফা নিয়ে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলনটাও লিড করতেছিলেন আমাদের রাকিব ভাইরা ছিলেন। তো তাদের সাথে যখন আমি অংশগ্রহণ করি, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আমাদের তৎকালীন ছাত্রলীগের কিছু নেতার ইন্ধনে হচ্ছে আমাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। প্রায় 3 ঘন্টা যাবত আমাকে আটক করে রাখে এবং সেইখানে আমাকে সাদা কাগজে একটা মুচলেখা দিয়ে তারপরে বলা হয় যে তুমি আর নেক্সট টাইম এইভাবে কোনো আন্দোলনে আসবা না, এই শর্তে তোমাকে আমরা এখান থেকে ছাড়তে পারি বা বহিষ্কার, এরকম একটা হুমকি আমাকে ভয় দেখাচ্ছিল আর কি। তখন আর কি রাকিব ভাইরা তাৎক্ষণিক আমাকে নিয়ে এসেছিল ওইখান থেকে। তো সেই জায়গা থেকেই আসলে আমার একটা খারাপ লাগা বা যাই বলি, ছাত্রলীগকে আর পছন্দ হয় না বা আওয়ামী লীগের যে শাসনটা, এটা পছন্দ হয় না, সেই জায়গা থেকেই চলে আসছে। তো এইভাবে তারপরে আর আমি ওইভাবে ছাত্রলীগের সাথে কোনো অ্যাক্টিভিটিসে খুব বেশি একটা যে মানে অংশগ্রহণ করি নাই, মানে না পারতে যেটা আর কি। আমার যেহেতু ছাত্রলীগের সভাপতি, তিনি আমার ডিপার্টমেন্টের ছিলেন। তো ওই জায়গা থেকে আমাদের বিশেষ করে ইতিহাস বিভাগের একটা বাউন্ডিংস এখানে ছিল যে যেতে হবে বা এরকম একটা বিষয় ছিল।
তো তারপরে যখন জুলাই আন্দোলনটা আসলো আসলে তখন আমার কাছে মনে হলো যে এটা আমার জন্য সব থেকে বেস্ট টাইম, যেটা হচ্ছে আমার এই দলটা মানে ত্যাগ করা। তো সেটাই আর কি, যখন 14 তারিখ রাতে এখানে মিছিল হচ্ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, শেখ হাসিনা যখন আমাদেরকে রাজাকার সাব্যস্ত করলো, তখন আর কি একদম মনে হলো যে না, এই সংগঠনে আর 1 মিনিটও থাকা আসলে সম্ভব না। ঘোষণা দিয়ে তখনই আমি বের হয়ে গেলাম। এবং বের হওয়ার পেছনে ওই তাৎক্ষণিক কয়েকটা কারণ ছিল। কয়েকজন ছাত্রলীগের নেতা, বিশেষ করে আমার ডিপার্টমেন্টেরই, ওনরা আর কি ওই সময় আমাকে ফোর্স করছিল, তুই কেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান কেন আমি দিলাম। তো এটা দিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, সেটা হচ্ছে আমাকে দিয়ে কিন্তু যখন রাজাকার রাজাকার স্লোগান দিলাম, তার কিছুক্ষণ পরে একটা পোস্ট জোর করে দেওয়ানো হয়েছিল যে না, তুই ফেসবুকে পোস্ট কর, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। হ্যাঁ, ওই পোস্টটা কিন্তু আমার ফেসবুকে হয়েছিল। আমি ওনাদের সামনে থেকে সরে গিয়ে ওটা ডিলিট করে দিই, এবং ডিলিট করে দিয়ে তখন রাত প্রায় 1টা বা 1টা এরকম সামথিং হবে হয়তো, সেই সময় আমি একদম ফেসবুকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে বের হয়ে যাই। তো এটাই ছিল আসলে আমার ছাত্রলীগ থেকে বের হওয়ার জনাব শাহীন মিয়া, আমরা একটু জানতে চাই যে অনেকেই বলা বলি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কানাঘুষা চলছে যে ছাত্রলীগের ভোটগুলো আপনার হতে যাচ্ছে। যারা আসলে ক্যাম্পাসে ছাত্রলীগের যারা সমর্থক বা ভোটার রয়েছে, এই নির্বাচনে ছাত্রলীগের ভোটগুলো আপনার হতে যাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কতটুকু এটা সত্য? মানে ছাত্রলীগের ভোটটা আমি পাবো এরকম কোনো কিছু নাকি, আমি বুঝতে পারি না আসলে। জি জি, এরকম কোন কানাঘুষা না চলছে, অনেকেই বলছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? না না, আসলে এরকম আমার তাদের সাথে পার্সোনালি কোনো ধরনের বা সাংগঠনিকভাবে কোনোভাবে আসলে তাদের সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। ইভেন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে আমাকে থ্রেট পর্যন্ত, এখন পর্যন্ত থ্রেট করে। আমি নাম ধরে ধরে কয়েকজনের নাম বলতে পারি, যারা হচ্ছে আমি তাদের সংগঠন থেকে বের হয়ে এসেছি এই জন্য তারা আমাকে এখনো থ্রেট করে। তারা এইভাবেও বলে যে শাহিন কিভাবে এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, ও তো ছাত্রলীগ করতো। এই বিষয়গুলো এখনো আসে। তাদের সাথে যে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক আছে বিষয়টা এমন না, এটা টোটালি অসত্য। জি, আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা, এবং যোগসু নির্বাচনে আপনাকে শতভাগ প্রার্থী হিসেবে আমরা পাচ্ছি কিনা, এবং যদি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে প্রার্থী হিসেবে আপনাকে না পাই, তাহলে স্বতন্ত্র কোনো প্রার্থী হিসেবে আপনাকে যোগসুতে পাচ্ছি কিনা, একটু ক্লিয়ার করবেন। না, এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল বলতে একটা, দেখেন আমাদের সংগঠন কিন্তু খুবই নতুন। তো এই জায়গায় আমাদের সংগঠনের যে দায়িত্ব, আমাদের এখানে যেহেতু আমি সদস্য সচিব এবং আমাদের আহ্বায়ক আছেন, উনি আছেন, তো আমাদের উপরে একটা বড় দায়িত্ব আছে যে সবাইকে ম্যানেজ করে তারপরে হচ্ছে আমরা কি করব না করব এটা ঠিক করা। তারপরে হচ্ছে সেন্ট্রালের একটা সিদ্ধান্ত তো অবশ্যই আছে যে তারা আসলে কাদেরকে মনোনীত করবে। আমাদেরকে কাজ করতে বলছে, আমরা সেইভাবে কাজ করছি। তারা যে বললেই আমাদের কাজ করতে হবে বিষয়টা আবার এমনও না। আমরা আমাদের মতো করে, যখন আমি কোনো কমিটিতে ছিলাম না তখনও কিন্তু কাজ করেছি, সেভাবেই কাজ করছি। যদি সংগঠন মনে করে যে না, আমাকে এখানে দাঁড় করলে সংগঠনের হয়তো ভালো হবে, তখন আমি এটা সংগঠনের উপরেই ছেড়ে দিচ্ছি। জি, ধন্যবাদ। আমরা পরবর্তীতে একটু আহ যাইতে চাই ইভান তাহসিবের কাছে। তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি। ভাই, কেমন আছেন? জি নিহাদ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সরাসরি কথাই চলে যায়। আমরা জানতে চাই যে এই যে ছাত্রলীগের সময় থেকে আমরা জানি আপনি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে, জাতীয় ইস্যুতে এবং ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন ইস্যুতে হয়তো 5 জন নিয়ে অথবা 10 জন নিয়ে অথবা বড় কোনো মিছিলের সামনে আপনাকে দেখা গিয়েছে, এবং প্রতিবাদটা আসলে ছিল। এবং এই প্রতিবাদ করতে গিয়ে আপনার যে বাধাগুলো আপনার মুখে কখনো আসলে শোনা যায়নি, বা আপনার ফেসবুক পোস্টে বা আপনার কোনো বক্তব্যে আসলে আপনার নির্যাতন বা আপনার সাথে হওয়া খারাপ কোনো ঘটনা, এগুলো শোনা যায় না। আমরা একটু আজকে আপনার সেই না জানা গল্পগুলো একটু জানতে চাই, যে যেই সময়টাতে আসলে ছাত্রলীগের এই শোডাউনটা চলতো রফিক ভবনের নিচে শহীদ মিনারের সামনে, আপনি প্রোগ্রাম করতেন বিবিএর নিচে, অর্থাৎ যেটাকে আসলে শান্ত চত্বর বলা হয় ক্যাম্পাসের, সেই শান্ত চত্বর এলাকায় আপনি আপনার অ্যাক্টিভিটি করতেন। তো এই জায়গায় কখনো ক্লাস হইতো না, বা তাদের দিক থেকে কেমন সাড়া পাইতেন, বা তারা পরবর্তীতে আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফোন কলে বা ফিজিক্যালি কোনোভাবে হ্যারাস করেছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আমার কি শোনা যাচ্ছে তো না স্পষ্ট? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমত হ্যাঁ,
এটা সত্য যে জুলাই পূর্বে বা জুলাই পরবর্তী সময়েও আমাদের যতখানি সামর্থ্য আছে সাংগঠনিকভাবে, আমি একা নই অবশ্যই, আমাদের সাংগঠনিকভাবে যতখানি সামর্থ্য আছে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আন্দোলন সংগঠিত করার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে দাঁড়ানোর। তো প্রথম যদি আসলে এরকম কোনো অভিজ্ঞতার কথা বলতে হয় তাহলে আমাকে বলতে হবে 2022-এ আমি প্রথম ক্যাম্পাসে আসি এবং আমার একদম ছাত্রলীগের সাথে কনফ্রন্টেশনে যাওয়া বা ছাত্রলীগের হাতে মার খাওয়ার প্রথম ঘটনা এই ক্যাম্পাসে ঢোকার এক সপ্তাহের মধ্যেই ঘটে। মানে আমাদের, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার এখনো মনে আছে যে মানে 2-4 দিন আমরা ক্লাস করেছি, ঠিক এর পরপরই আপনারা জানেন যে তখন 2022 সালে দেশব্যাপী দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানে জিনিসপত্রের দাম হুট করে খুব চরম এক পর্যায়ে বেড়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল। তো সেই ক্ষোভের একটা প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখেছি যে মানুষজন কিন্তু রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে এবং আমাদের সংগঠন সহ বিভিন্ন বামপন্থী সংগঠন কিন্তু তখন সক্রিয়ভাবে মাঠে ছিল। তো সেই সময় আপনাদের নিশ্চয় মনে আছে বামপন্থী সংগঠনগুলোর নেতৃত্বে একটা হরতালের ডাক দেওয়া হয় এবং সেই হরতালের প্রচারণাগুলো চলছিল বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন লোকালয়ে। তো আমাদের ক্যাম্পাসে যখন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে এখানে লিফলেটিং এবং প্রচারপত্র বিলি করার জন্য আসা হয়, আমি তখন ক্যাম্পাসে নতুন এবং আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 2020 সাল পরবর্তী সময় থেকে, মানে করোনা পরবর্তী সময় থেকে এখানে বামপন্থী রাজনীতি মোটামুটি দুর্বল ছিল আমি ক্যাম্পাসে আসার পর যা দেখেছি। এবং এখানে আসলে বামপন্থী কর্মী হিসেবে সক্রিয় ওরকম ব্যক্তিত্ব কমই ছিল। তো যার কারণে আসলে আমি এবং আরো একজন সেই সময় ছিলেন সমাধি, আপনারা অনেকেই চেনেন তাকে, নাট্যকলার শিক্ষার্থী ছিলেন তিনি সহ আরো অনেকে মিলে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেদিন এসেছিলেন হচ্ছে আমাদের প্রচারপত্র বিলি। তো ঠিক আধা ঘন্টা প্রচারপত্র বিলি করার পরই আমরা মুখোমুখি হই রফিক ভবনের সামনে, ছাত্রলীগের যে শোডাউন তার মুখোমুখি হই এবং সেখানে কিন্তু আমার সিনিয়ররা ছিলেন তাদেরকে প্রথমে প্রচুর মারধর করা হয়, বিশেষ করে বহিরাগত বলে ট্যাগ দিয়ে নানান ভাবে আক্রমণ করা হয়। যেখানে একটা সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ক্যাম্পাসে আমার অভিভাবক হিসেবেই আসবেন, আমার সংগঠনের নেতৃত্ব, আমার সংগঠনের কোনো নেতা তিনি আমার অভিভাবক হিসেবে ক্যাম্পাসে আসতে পারেন, এগুলোর রেওয়াজ আছে। সেখানে বহিরাগত বলে ছাত্রলীগের জুনিয়র ছেলেপেলেরা বা ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রলীগের সদস্যরা কিন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমি তখন যেহেতু নতুন, আমাকে অনেকে চেনে না, আমি যেটা করেছিলাম আমি রফিক ভবনের দোতলা থেকে ছবি তুলতে যাই, ছবিটা আমি সফলভাবে তুলতেও পারি, কিন্তু তারপর আমি ধরা পড়ে যাই এবং আমাকে সেখানে প্রচুর মারধর করা হয়। এবং এরপর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সেই সময় মানে কুখ্যাত প্রক্টর মোস্তফা কামাল, আপনারা সবাই চেনেন তাকে, তিনি আমাদের নিয়ে যান প্রক্টর অফিসে। প্রক্টর অফিসে ঢুকেই আমরা দেখতে পাই যে মোস্তফা কামালের ঠিক পাশেই বসে আছেন সাধারণ সম্পাদক, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এবং সভাপতি। আমি তাদেরকে নিশ্চয়ই, মানে আমি তখন তো চিনতাম না খুব ভালো করে, আমি গিয়ে বসলাম এবং আমার ফোনটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয় যেহেতু আমি কবিতা বলছি। তো আমাদেরকে মানে নানান ভাবে কিন্তু সেই সময় ফ্রেমিং করা এবং আমাকে শিবির বলে তখন ট্যাগ দেওয়া হয়, যেহেতু আমার বাড়ি ফেনীতে এবং ফেনীতে শিবির এবং জামাত এবং বিএনপির একটা সক্রিয় রাজনীতি থাকার কারণে আমাকে ওভাবে করে ফ্রেমিং করার চেষ্টা করা হয় সেই সময় তৎকালীন ছাত্রলীগ সভাপতির মুখ থেকে সরাসরি। এবং সেখানে অনেক সাংবাদিকরা ছিলেন, আপনারা তাদের কাছ থেকেও শুনতে পাবেন এই ঘটনা। তা আমি কিন্তু তখন সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলাম, মানে ছাত্রলীগের তৎকালীন সভাপতি আহ ইব্রাহিম পরাইসিকে আমি তখন কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে আমাকে শিবির পরিচয় দিচ্ছেন, আপনি আমাকে জানেন কিনা, বা আমি আমি ক্যাম্পাস, আমাকে বলা হচ্ছিল যে আমি তো ক্যাম্পাসের স্টুডেন্টই না। আমি বললাম যে আমি এখানে পড়াশোনা করি, অলরেডি 1 সপ্তাহ পার হলো, আপনি কিভাবে আমার কথা বলেন? আমি তার মুখের উপরেই সেই উত্তর দিই। এবং তখন মানে আসলে একটা জুনিয়র শিক্ষার্থী হিসেবে এভাবে করে বলতে পারবো এটা উনি এক্সপেক্ট করেন এবং কিছুটা বিব্রতও হয়েছিল। পরবর্তীতে আমরা কোন রকম সেখান থেকে বেরিয়ে আসি এবং আসলে সেই সময় কোনো বাস্তবতা ছিল না, সেখানেই আবার একটা প্রতিক্রিয়া জানানোর, এটা প্রতিবাদ করার। কিন্তু তারপরেই আমি কিন্তু ধারাবাহিক ভাবে তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ক্যাম্পাসে অবস্থান নিয়েছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যখনই সুযোগ ছিল সংগঠনের ব্যানারে অথবা ব্যানার ছাড়া আমরা কিন্তু আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেছি। এবং এরপর আপনারা জানেন যে খাদিজাতুল কুবরা ইস্যুতে, মানে খাদিজাতুল কুবরা তিনি 1 বছর বিনা বিচারে জেল খেটেছেন
সেই খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে যখন আমরা ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত করি, তখন কিন্তু আমাদের প্রথম কর্মসূচিটা ছিল যে আমরা স্বাক্ষর সংগ্রহ করবো। আমরা একটা প্রতিবাদ সমাবেশ করার পর ঘোষণা দেই যে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করবো খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে, এবং সেটা আমরা প্রশাসন বরাবর দিব যেন এটার জন্য একটা ইফেক্টিভ পদক্ষেপ প্রশাসন নেয়। কারণ প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ সে সময় নেয় নাই। একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিরাপত্তার দায়িত্ব যেখানে তার, সে কোনো পদক্ষেপ নেয়নি। তো সেই স্বাক্ষর সংগ্রহের সময় আমরা ক্যাম্পাসে বিভিন্ন ক্লাসে ক্লাসে গিয়ে কিন্তু হেনস্থার শিকার হয়েছি ক্লাসে স্বাক্ষর সংগ্রহ করার সময়। এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে ছাত্রলীগের সেই সময়, মানে যারা ছাত্রলীগের হয়তো কমিটিতেও নেই, তারা বিভিন্ন আমাদেরকে ক্লাসরুমে আটকে নানান ধরনের জেরা করে, ফোন চেক করে, হুমকি থামকি দিয়ে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে কিন্তু নানান ভাবে হেনস্থা করার চেষ্টা করলেও আসলে শেষ পর্যন্ত কিন্তু পারেনি। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু সফলভাবে খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে আন্দোলনটা শেষ পর্যন্ত আমরা ছিলাম মাঠে। এবং এমনও ঘটনা আছে, মোস্তফা কামাল নিজে, প্রক্টর নিজে এসে আমাদের স্বাক্ষর সংগ্রহের সময় আমাদের যে বেঞ্চটা, বুথটা আমরা বসিয়েছিলাম ক্যাফেটেরিয়ার সামনে, সেই বুথের সামনে এসে আমাকে সরাসরি চোখ রাঙিয়ে বলছে এটা এখান থেকে তুলে দিতে হবে। আমরা বলেছি যে আমরা এখান থেকে সরবো না, এবং স্পষ্ট ক্লিয়ার ওনার চোখে চোখ রেখে আমরা বলেছিলাম যে আমরা এখান থেকে উঠবো না, আপনি পারেন যা পারেন করেন। এইভাবেই কিন্তু আমরা বারবার এটা ফেস করছি। এবং একই রকম ঘটনা কিন্তু আপনারা জানেন যে আরেকজন শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে, ফাইরুজ অবন্তিকা, তার তার জন্য আমাদের মানে সমবেদনা রইল। তিনি ক্যাম্পাসে একটা নিপীড়নের শিকার হয়ে কিন্তু নানান ধরনের হেনস্থার শিকার হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এবং এই যে একটা আত্মহত্যার ঘটনা, এবং তার যে আসলে তার সাথে যে এখানে তার সহপাঠী যুক্ত আম্মান সিদ্দিকী এবং তৎকালীন সহকারী প্রক্টরের নামও আসে, আমরা কিন্তু এটাকে বলেছিলাম যে এটা একটা কাঠামোগত হত্যা। কারণ ক্যাম্পাসের একজন নারী শিক্ষার্থী, সে দৈনন্দিন জীবনে বুলির শিকার হচ্ছে, অথচ সে একটা সুষ্ঠু কোনো বিচার পায় না। আমরা কিন্তু সেটা নিয়েও আন্দোলন করি, এবং তখনও কিন্তু আমাদের উপর নানান ধরনের চাপ আসে প্রশাসনের দিক থেকে এবং ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগের পক্ষ থেকে সে সময় কম হলে প্রশাসনের দিক থেকে মোটামুটি ভালোই একটা প্রেশার আমরা কিন্তু পেয়েছিলাম। তো এরকম করে আসলে আমাদের হয়। এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের ঘটনাটা তো সকলেই আমরা সাক্ষী, মানে কি হয়নি সেখানে। আমরা পুরো গেট ভেঙে কিন্তু আমরা একটা মিছিল নিয়ে বের হই, এবং এটা জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম ঘটনা। তো ফলে আমি আসলে এরকম আরো অনেক এক্সপিরিয়েন্সের কথা আমার ব্যক্তিগত ডিপার্টমেন্টের জীবনেও বলতে পারি, আরো আছে। তো আমি আসলে উল্লেখযোগ্য কিছু কথা আমি রাখলাম আর কি। এই জনাব ইরফান, আমরা একটু জানতে চাই যে সেদিন আসলে যখন সমন্বয়ক যারা ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন তারা বললেন না আমরা আসলে মিছিল বের করতে পারবো না, মিছিল বের করলে গুলি করা হবে, বা উপর থেকে নির্দেশনা আছে ক্যাম্পাসের বাইরে মিছিল করা যাবে না, তখন আসলে একটা হাত উঁচু করে আপনি একা স্লোগান দিলেন যে কাঁঠাল তলার নিচে, এবং পরবর্তীতে সেই মিছিলটাই কিন্তু শাহবাগ পর্যন্ত চলে গেল। এবং সেই মিছিল কিন্তু আমরা কখনোই ছোট মিছিল বলতে পারি না, আমরা দেখেছি অসংখ্য শিক্ষার্থী সেখানে যুক্ত হয়েছিলেন। এবং এই যে সেই জায়গায় আসলে কোন জিনিসটা আসলে মনে হয়েছিল আপনার ভিতরে যে আহ এই সিচুয়েশনে দাঁড়িয়ে আসলে মিছিলটা নিয়ে যাওয়া উচিত, যখন আসলে সবাই না করছিল, তখন আসলে কেন আপনার মনে হইলো যে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার মিছিলটা নিয়ে যাওয়া উচিত? আমি আসলে কি বলবো আপনাকে, আমি নিজেই অবাক হয়েছি। আমি সেই, মানে সেখানে যে আমরা জমায়েতটা করেছি, জমায়েতটা হওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে আমি ক্যাম্পাসে ঢুকি, এবং আমি কিন্তু সেদিন কুমিল্লায় একটা মানে পুলিশ গুলি করে, এই ঘটনাটা শোনার পর আমার কেন জানি মনে হচ্ছিল যে ছাত্ররা হয়তো আর নামার সাহস করবেন। আমি দুঃখিত, আমার বিদ্যুৎ চলে গেছে, একটা মিনিট। সরি। তা আমরা ভেবেছিলাম যে আসলে মানে আমাদের সংগঠনের, আমরা যারা সংগঠনটা ছিলাম সেখানে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দেখাইনি, বরং ইন্ডিভিজুয়াল শিক্ষার্থী হিসেবে আমরা ছিলাম। তা আমরা ভেবেছিলাম যে আসলে ছাত্ররা সাহস করবে না, কিন্তু অদ্ভুত ব্যাপার কি, আমরা দেখলাম যে এখানে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। এবং আপনারা খেয়াল করেছেন কিনা বা মনে আছে কিনা, সেখানে মাটিয়ে কিন্তু প্রথমে আমি জিজ্ঞেস করেছি যে তাঁতীবাজারে একটা ব্যারিকেড আমি দেখে এসেছি, এবং সেই শাঁখারী বাজারের মোড়েও ব্যারিকেড আছে, এবং আমি জানি যে শাহবাগ এবং গুলিস্তানের মোড়েও ব্যারিকেড আছে। এই ব্যারিকেড গুলো পার করে কি আমরা যেতে পারবো কিনা? তখন সম্মিলিত ভাবে কিন্তু ওই দিক ওপাশ থেকে জমায়েত থেকে আসে যে আমরা পারবো। ওটা শোনার পর আমার আর একটা সেকেন্ডের জন্য অন্য কিছু মনে হয়নি। আমি মনে করলাম যে স্লোগান ধরি, যা হওয়ার বাকিটা হবে। এবং বাকিটা কিন্তু এটা একটা, মানে আমি সবসময় বলি যে জুলাই অভ্যুত্থানের যে মিছিলগুলো, এগুলো আমাদের জন্য এক একটা, মানে এই জুলাই অভ্যুত্থানের মিছিলে যারা হেঁটেছেন তারা কখনো আসলে
রাজনীতির বাইরে নিজেকে কল্পনা করতে পারবেন না, রাষ্ট্র নিয়ে ভাবনা, তার এই যে আমাদের সমসাময়িক সামাজিক নানান ধরনের ঘটনা, এবং সেই সময় যে পুলিশকে এইভাবে ফেস করছেন এবং এত সাহসের সাথে, আমি অন্যদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। সেগুলো দেখে আসলে আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যে আসলে আমাদের পিছু হটার কোনো ব্যাপার আছে। এবং ক্যাম্পাসে আমার দীর্ঘদিনের এরকম প্রশাসনকে ফেস করার মধ্য দিয়ে আপনারা জানেন যে প্রক্টর অফিসে আমার একাধিকবার বারবার যেতে হয়েছে, এবং নানান ধরনের মানে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্টরের সাথে, মোস্তফা কামাল অথবা সর্বশেষ যিনি প্রক্টর হিসেবে তাই জাহাঙ্গীর আলম, তার দুজনকেই কিন্তু আমি বারবার ফেস করেছি। এবং আমাদের আরো একজন শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে ঘন্টার পর ঘন্টা আটক করে রাখার পর সেখান থেকে আমরাই কিন্তু তাকে ওখান থেকে বের করে আনি, সিয়াম নুফাইজ যখন আটক হয়ে থাকে। এই ধরনের ঘটনার পর আসলে প্রশাসনকে আমি কখনো সেভাবে ভয় পেতাম না, বা আমার মনে হয়নি যে আসলে এইটা কোনো বড় বাধা হতে পারে আমাদের জন্য। ইভান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ছোট্ট করে জানতে চাই যে সামনে যোগসু নির্বাচনে আপনার ইশতেহার কি হবে, মূল ইশতেহারটা কি হবে? যোগসু নির্বাচনকে কেন্দ্র করে যদি আমি দুটো কথা বলি আমাদের মূল ইশতেহার হিসেবে, তাহলে প্রথম কথাটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান উৎপাদনের একটা কারখানা। তাহলে জ্ঞান উৎপাদনের কারখানা মানে সেখানে প্রথম যে প্রায়োরিটিটা থাকবে যে সেফলি কোনো একজন স্টুডেন্ট সেখানে ভিন্ন মতের চর্চা করতে পারবে। অথচ আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে প্রবল ভাবে কিন্তু ভিন্ন মতের উপর আক্রমণ এসছে, এবং নানান ধরনের সংখ্যালঘু বিভিন্ন কমিউনিটির উপর আক্রমণ এসছে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে যদি সমাজের এই টিপিক্যাল নানান যে সংকট সেগুলো যদি এখানেও বিরাজ করে, তাহলে কিন্তু সেই জ্ঞান উৎপাদনের কারখানা হিসেবে বিশ্ববিদ্যালয়কে আমরা প্রেজেন্ট করতে পারবো না। এবং নানান ধরনের প্রাইভেটাইজেশন, বিশ্ববিদ্যালয় উচ্চ মূল্যে মানে শিক্ষাকে একটা পণ্যতে পরিণত করার নানান ধরনের আমরা চক্রান্ত কিন্তু আমরা বারবার দেখেছি। যে ইউজিসির যে নানান কৌশলপত্র, যে ডিপার্টমেন্ট গুলোকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, যে তার ক্যারিয়ার ওয়াইজ মানে চাকরির বাজারে কোনটা বেশি প্রায়োরিটি পাবে তার ভিত্তিতে ডিপার্টমেন্ট গুলোতে ফান্ডিং করা হয়। এই যে নীতি রাষ্ট্রে, এই নীতির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে এসেছি, এবং এইবারও প্রশাসনকে যেন এই সকল নীতির মানে বিপরীতে দাঁড় করানো যায়, মানে প্রশাসন যেন এই সকল নীতি থেকে বেরিয়ে আসে, সেই জায়গায় একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে যোগসুকে দাঁড় করানোর জন্য আমরা কাজ করতে চাই। আরেকটা কথা যেটা বলতে চাই, যে প্রশাসনের দিকে চাপ সৃষ্টি করা, এই জায়গা থেকে কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি যে বিভিন্ন সংগঠন, ইসলামী ছাত্র শিবির, এমনকি ছাত্র দল, এবং আমি বলতে চাই যে আমাদের এখানে উপস্থিত আমার সিনিয়ররা আছেন এখানে অনেকে, আমি তাদেরকেও বলছি যে মানে আপনারা অনেক সময় এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো আসলে কিন্তু রাজনৈতিক কর্মসূচি হিসেবে সঠিক না। মানে নানান ধরনের উপঢৌকন বিতরণ করা এবং সুযোগ সুবিধা প্রদান করা ছাত্রদেরকে, এটা কোনো ছাত্র সংগঠনের কাজ হতে পারে না। বরং এই কাজটা প্রশাসনের করার কথা ছিল, এই প্রশ্নটা বারবার ছুড়ে দেওয়াটাই কিন্তু একটা রাজনৈতিক সংগঠনের কাজ। এবং যোগসু হলে একটা ম্যান্ডেট ভুক্ত একটা বডি সেই কথাটা বলবে, এবং নির্বাচিত একটা প্রতিনিধি এই কথাটা বলবে। সেই জায়গায় আমরা এসে দাঁড়াতে চাই। তাহলে আজকে ক্যাম্পাসে ফিল্টার লাগানো হচ্ছে, আমরা শুনছি হলে ফ্রিজ দেওয়া হচ্ছে, বা এরকম নানান ঘটনা, বা ছাত্র দলের দেখলাম আমরা নানান ধরনের নাস্তা বিতরণ করা, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করা, এই যে এইগুলো থেকে বেরিয়ে বরং ছাত্রদেরকে আরো কতভাবে রাজনৈতিক ভাবে সচেতন করা যায়, এম্পাওয়ার করা যায়, এবং এই অধিকার আদায়ের সংগ্রামে আরো বেশি সক্রিয় করা যায়। প্রশাসনের যে নানান মানে শিক্ষার্থীর বিরুদ্ধে মানে শিক্ষার্থী বান্ধব মানে শিক্ষার্থী বিরুদ্ধে যে নীতি, সেগুলোর বিরুদ্ধে কথা বলতে শেখানো যায়, সেই কাজটা করা দরকার বলে আমরা মনে করি, এবং সেটা আমরা করব সামনে যোগসু কেন্দ্র করে। এটাই আমাদের। আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু এ কে এম রাকিবের কাছে জানতে চাইবো। আমরা এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনি ভালো আছেন। আমরা সরাসরি এই বিষয়টি নিয়ে জানতে চাইবো। জনাব ইভান তাহসিব তিনি কিন্তু একটি বিষয়ে কথা বললেন, তিনি বললেন যে বিভিন্ন ছাত্র সংগঠন আসলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপঢৌকনের ব্যবস্থা করছে, এবং আপনার কাছে বিষয়টি কি সেম মনে হয় কিনা, এবং কোনটাকে আসলে উপঢৌকন বলবেন, এবং এটি আসলে ছাত্র রাজনীতির মূল যে ইভান যেটা বললেন আসলে সেটার সাথে আপনি আসলে কতটুকু একমত? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে এই যোগসু সিরিজ ৫ম এপিসোডে আমাকে আমন্ত্রণ করার জন্য। দেখেন, ইভান তাসিফ যেটা বলেছেন সেটার সাথে আমি একমত। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন এই কাজটা করছেন। তো আমার যেই কথাটা সেটা হলো যে আসলে ছাত্র সংগঠনের কাজ কি এবং ছাত্র নেতাদের কাজ কি, ছাত্র প্রতিনিধিদের কাজ কি, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে।
তো যদি আমি বলি এই কাজটা কি অ্যাকচুয়ালি, সেটা হলো যে ইভান তাসিম অনেকটা বলে গেছেন, তারপরেও যদি আমি বলি যে ছাত্র সংগঠনের নেতাদের কাজ হলো শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কথা বলা, শিক্ষার্থীদের যে বেসিক নিডস গুলো আছে সেগুলো থেকে তারা যে বঞ্চিত হচ্ছে সেগুলো নিয়ে প্রশাসনের সাথে বার্গেন করা। এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন তাদের অনেক গাফিলতি গুলো থাকে। তো এই যে তাদের যে গাফিলতি আছে এইগুলো নিয়ে কথা বলাই হলো ছাত্র সংগঠনগুলোর কাজ। এখন ধরেন যদি আমি আমার এই কাজটা না করে আমার টাকা পয়সা আছে অথবা আমার এরকম কোনো সোর্স আছে, আমি যদি সেই কাজটা করে দেই, অর্থাৎ যেটা প্রশাসনের করার কথা সেই কাজটা যদি আমি করে দেই, তাহলে একই সাথে এটা আপনি তো আপনার নিজের দায়িত্ব পালন করছেন না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি যার মানে এই দায়িত্বটা পালন করার কথা তাকে আপনি একটা সেফ এক্সিট দিচ্ছেন। যেমন আমি একটা উদাহরণ টেনি বলি, সেটা হলো যে গত সপ্তাহে আমরা বিবিএ এর নিচে আমাকে একটা ছোট ভাই বললো যে ভাই এখানে বিবিএর নিচে যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা খুবই নোংরা, এখানে যাওয়ার মতো অবস্থা নাই। তো আমি কি করলাম, আমি সরাসরি গেলাম এবং দেখলাম যে আসলে ওখানে যাওয়ার মতো অবস্থা নেই। এবং আমি সাথে সাথে এটা কে পরিষ্কার করে এবং এটা দায়িত্বে কে আছে আমি তার কাছে গেলাম এবং তাকে তখন দুপুর হয়ে গিয়েছিল। তো তাকে যখন আমরা বললাম সে বললো যে পরের দিন এটা করে দিবে। তারপর সে পরের দিন এটা ঠিকঠাক করে দিয়েছে, যতটুকু সম্ভব সেটা পরিষ্কার করে দিয়েছে। এখন এইটা হলো তার কাজ। আমি ছাত্র প্রতিনিধি হিসেবে আমি যেটা মনে করছি সেটা হলো তার কাজ, যার কাজ তাকে দিয়ে আমি করাইছি। এটা তো আমার কাজ না। এখন আমি যদি এটা করে দিতাম তাহলে এটা তো আমি তাকে সেভ এক্সিট দিতাম। তা আমি মনে করি এখানে এই জায়গাতে ইভান তাসিমের সাথে আমি একমত। আরেকটা জিনিস যে দেখেন, আহ স্থানীয় রাজনীতিতে অথবা স্থানীয় নির্বাচনগুলোতে কি হয়, আমরা অনেক সময় এই কথাটা প্রায় বলি যে আসলে আহ চেয়ারম্যান অথবা মেম্বার তারা নির্বাচনের পরে আর জনগণকে ওইরকম পাত্তা দেয় না। তো আমি আমার ভাইয়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে খুব কাছাকাছি দেখেছি যে আসলে নির্বাচনের সময় কিভাবে টাকার যে একটা ছড়াছড়ি এবং যে উপটোকনের কথা ইভান তাসিফ বলেছেন যে এটা ছড়াছড়ি কিভাবে হয়। তাহলে দেখেন, যদি একজন ছাত্র প্রতিনিধি, আমি ছাত্র প্রতিনিধি, আমার তো অত টাকা পয়সার থাকার কথা না, আমি টিউশন করি, টুকটাক নিজে চলি, তাহলে সেই জায়গা থেকে আমি যদি কোনো কিছু কাউকে দেই, তাহলে আমার নির্বাচনের পরে অথবা আমি যদি কোনো সুযোগ পাই, তাহলে কিন্তু আমি ওই সুযোগটা পেলে আমি কিন্তু আমার ওই সুদ আসলটা আমি তুলে নেওয়ার একটা প্রবণতা থাকবে। তো আমি মনে করি এই ছাত্র রাজনীতির ডেফিনেশনের বাইরে গিয়ে আপনি যখন কাজ করবেন, যেটা প্রশাসনের করার কথা সেটা যখন আপনি করবেন, তখন আপনি ছাত্র রাজনীতিটাকে আপনি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। জি মিনাজ। আহ জনাব রাকিব, আমরা একটু জানতে চাইবো, যত নির্বাচন ঘনিয়ে আসবে তত আসলে এই যে উপঢৌকন বা অনেক সময় বলাই হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন একটি রাজনৈতিক মানে ছাত্র সংগঠন বিভিন্ন মেসে মেসে বিভিন্ন উপঢৌকন পাঠাচ্ছে এবং কোন একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদেরকে বারবার মাওয়া নিয়ে যাচ্ছেন। ও, এরকম অসংখ্য গুঞ্জন কিন্তু রয়েছে এবং এটি আসলে নির্বাচনের আগ দিয়ে কতটুকু আহ আরো বাড়তে পারে কিনা এবং আসলে এটা বাড়লে স্বাভাবিক রাজনীতি থেকে মানে স্বাভাবিক রাজনীতি বা স্বাভাবিক নির্বাচনটা ব্যাহত হবে কিনা, এ বিষয় নিয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, প্রথম এক কথায় যদি আমি এটা উত্তর দিই, হ্যাঁ অবশ্যই। যদি এরকম চলতে থাকে তাহলে আসলে ওই যে লেভেল প্লেইং যে ফিল্ডটা নির্বাচনের জন্য সেই ফিল্ডটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন, আমি যদি এখানে বলি যে আমার এখানে আরো সহ আলোচক আছে, আমার তাদের আরো 12 ক্যাপাবিলিটি আছে হয়তো ফিনান্সিয়াল দিক থেকে, হয়তো আমার নেই। তো এখন আমি যেই ছাত্র রাজনীতি যে কাজটা সেই কাজটা এতদিন করে আসছি এবং এটা করছি, কিন্তু দেখা গেল যে আমার যে সহ আলোচক যিনি আছেন তার অনেক টাকা পয়সা আছে, সে কি করলো, এই কাজগুলো করলো। তাহলে করার মাধ্যমে কি হলো যে তখন যে লেভেল প্লেইং যে ফিল্ডটা, এই ফিল্ডটা কিন্তু একদম নষ্ট হয়ে গেল। তা আমি এটার সাথে একদম স্ট্রংলি অপোজ যে আসলে আমার মনে হয় যে প্রশাসন যে কাজগুলো প্রশাসনের করার কথা সেই কাজগুলো প্রশাসনকে দিয়ে করানোর জন্য আমাদের ছাত্র রাকিব, এই সংগঠন। বিষয়ে আসলে আপনারা কোনো ঘোষণা বা কোনো স্মারকলিপি বা কোনো ধরনের ব্যবস্থা বা কি ধরনের নির্দেশনা দিতে চান আসলে সেই সংগঠনগুলোকে? আচ্ছা, আমি যেটা নির্দেশনা বা আমাদের সংগঠনের পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো দেখেন, মানে ছাত্র রাজনীতিকে ছাত্র রাজনীতির মধ্যে রাখতে হবে। আজকে যদি আমরা এখানে অনেকেই ক্যান্ডিডেট আছেন, তো আজকে যদি আমি সে এক্সাম্পল আমি যদি 5 লাখ টাকা খরচ করি নির্বাচনের জন্য, যদি ইনিকে আমি নির্বাচিত হই, তাহলে 5 লাখ টাকা তো আমি উঠাবো, বা 5 লাখ যে খরচ করে সে কিন্তু এই টাকাটা উঠাবে, ঠিক বাস্তবতা যেটা আর কি। তাহলে একজন
ছাত্র প্রতিনিধি, একটা ছাত্র সংগঠনের একজন প্রতিনিধি কিভাবে, সে তো নিজেই মানে এটা হলো আল্লাহর হস্তের, আমরা যে বলি না অনেক সময় যে আল্লাহর হস্তের একটা কাজ, ছাত্র নেতৃত্ব হলো একটা আল্লাহর হস্তের একটা কাজ। তো এই জায়গাতে যদি আমি প্রথমে টাকা পয়সা খরচ করি, তাহলে পরবর্তীতে তো আমি মানে এটা আমাকে তুলতে হবে, অর্থাৎ আমি যে আমার নীতি নৈতিকতার যে জায়গাটা, সে জায়গাটা আমরা হারিয়ে ফেলবো। তো আমি তাদেরকে বলবো, দেখেন যে আপনারা মানে এর মাধ্যমে শিক্ষার্থীদের যেই নৈতিকতার জায়গাটা, এটাও আপনারা আহ নষ্ট করবেন না, এবং আপনাদেরও যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা নষ্ট করবেন না। ছাত্র রাজনীতির মধ্যে রাখুন, এবং প্রশাসনের যে কাজটা, সেই কাজটা প্রশাসনের মাধ্যমে আপনারা করিয়ে নেবেন বলে আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সরাসরি চলে যেতে চাই মাসুদ রানার কাছে, তিনি কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ। শুরুতে জানতে চাই ভাই, কেমন আছেন আপনি? আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমরা শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আমাদের আর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। ইরফান তৌসিফ তিনি কিন্তু বললেন যে বিশ্ববিদ্যালয়কে আসলে জ্ঞান উৎপাদনের কারখানা, এবং বিভিন্ন উপঢৌকনের কথা বললেন, এবং ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সে বিষয়ে কথা বললেন। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন জনাব এ.কে.এম. রাকিব, এই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আর কি কি করা যেতে পারে নির্বাচনের আগে, এবং কি কি করা জরুরি বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আমরা সকলে জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু ব্যতিক্রম। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন বা কোনো ব্যক্তি কোনো প্রতিবাদ করতে গিয়েছিলেন, শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে গিয়েছিলেন, তখন ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ছাত্র রাজনীতির সৌন্দর্য, এটা আলটিমেটলি সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে। আমরা আশা করছি এর ধারাবাহিকতা লোকসভা নির্বাচনেও থাকবে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ যারা প্রার্থী হবে, যারা ভোটার হবে, সকলের জন্য একটা উন্মুক্ত পরিবেশ থাকবে, যে পরিবেশে সকলে নির্বিঘ্নে প্রচারণা করতে পারবে। ভোটের শুরু থেকে শেষ এবং ভোটের আগে যতক্ষণ নির্বাচনী আমেজ থাকবে, আওয়াজ থাকবে, এর মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন ক্যাম্পাসে একটা সহাবস্থান নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের এখানে দায়িত্ব থাকবে, শিক্ষার্থীদের ভয়েস রেজ যারা করেছে, শিক্ষার্থীদের পক্ষ হয়ে যারা কথা বলছে, শিক্ষার্থীদের কারা ওন করে, নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের জন্য কারা কাজ করবে, এবং তার ইশতেহার কি, সেই ইশতেহার বাস্তবায়ন করতে সক্ষম কিনা, তার যোগাযোগ কতটুকু বা তার কতটুকু সক্ষমতা রয়েছে, শিক্ষার্থীদের এসব সবকিছু বিবেচনা রেখে একজন প্রার্থীকে নির্বাচিত করা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আমাদের আস্থা আছে, ইতিপূর্বে যেভাবে তারা ছাত্র রাজনীতির সকল সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি প্রণয়ন করেছে, আগামীতে অন্ততপক্ষে যোগস আয়োজনেও এই ধারাবাহিকতা রক্ষা করবে। আর সকল আমাদের প্রত্যাশা রয়েছে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে যার যার অবস্থান থেকে কাজ করবে। জয় পরাজয় তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। শিক্ষার্থীরা আমরা একটু জানতে চাই, আপনাকে একটু বলে রাখতে চাই যে কথা উঠছে বিভিন্ন সময় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত আসলে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে কাদা ছোড়াছুড়ি বৃদ্ধি পাবে। এটা কি আসলে আপনার কাছে মনে হয় কিনা এমন কিছু হবে, এবং এটি হলে আসলে মাইনাস ফর্মুলা বা এরকম কোনো রাজনীতি চলবে কিনা এখানে, যে কাউকে তার অতীত নিয়ে বা কোনো কিছু দিয়ে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে নির্বাচনে জিতা বা নির্বাচন থেকে সরানোর একটা পরিকল্পনা বা এরকম কোনো কিছু হবে কিনা? এতদিন আমরা যদিও দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এবং এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, এবং সব এই রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন, এবং এই ধারাবাহিকতাটা কি আসলে যোগসু নির্বাচন পর্যন্ত থাকবে কিনা, এবং যদি থাকে আসলে নির্বাচনের আগে আসলে এই কাদা ছুরিটা বৃদ্ধি পাবে কিনা, কেউ কাউকে ছোট করে দেখা বা ছোট করার উদ্দেশ্যে বিভিন্ন কাজ বা বিভিন্ন পোস্ট ইত্যাদি সম্ভাবনা দেখেন কিনা আপনি, মাস্তুরানা?
দেখেন, কে ছোট কে বড়, কে গ্রহণযোগ্য কে অগ্রহণযোগ্য শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের দায়িত্ব হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রথম ছাত্র সংসদ হতে যাচ্ছে, কে নির্বাচিত হচ্ছে এর চেয়ে বড় বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যৌক্তিক নির্বাচন হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে। এজন্য অন্ততপক্ষে আমরা যারা প্রার্থী হব বা হতে যাচ্ছি তাদের জায়গা থেকে দায়িত্ব থাকবে অন্ততপক্ষে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই নির্বাচনের পরিবেশ, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড। যদি আপনি নোংরামি করতেই থাকেন তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আপনি একজন কোনো অন্যায় করেনি, জগন্নাথে তো আমরা এমনও দেখেছি কেউ কোনো অন্যায় করেনি কিন্তু তাকে অন্যায়কারী বানানো হয়েছে। আমরা এটার পুনরাবৃত্তি আর দেখতে চাচ্ছি না। জুলাই প্রজন্ম, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম আলটিমেটলি নোংরা রাজনীতির বিপক্ষে। অনেক জায়গায় নোংরা রাজনীতি হয়েছে, আমরা দেখছি ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, কেউ কোনো অংশে কম নয়, একের পর এক নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে। কিন্তু যারা বেশি নোংরামি করছে ছাত্ররা তাদেরকেই বর্জন করছে। শিক্ষার্থীরা জানে, শিক্ষার্থীরা বোঝে কারা তাদেরকে ওন করে, কারা তাদের প্রতিনিধি হয়ে কাজ করবে। সুতরাং নোংরামি হলেও শিক্ষার্থীরা এটাকে প্রতিহত করবে। তবে আমরা আশা রাখছি, অন্ততপক্ষে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে ভোট দিবে এবং ইশতেহার দেখে তারা ভোট দিবে যে আমাদের জন্য কারা কিভাবে কি কাজ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, এই সংকট সমাধানে, প্রকৃত সমস্যা সমাধানে যারা কাজ করতে পারবে শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচিত করবে। ফেসবুকে, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে কোথায় কে সমালোচনা করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্ততপক্ষে এটা দেখবে না। শিক্ষার্থীরা জানে দীর্ঘদিন ধরে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় বা জুলাই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষে কারা কাজ করেছে। সুতরাং এই সমস্ত নোংরামি শিক্ষার্থীরা বর্জন করবে এবং ছাত্র সংগঠনগুলো এবং যারা প্রার্থী হবে তারাও আশা করি একে অপরের প্রতি সহনশীল থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ইনশাল্লাহ। জনাব মাহমুদুর রহমান, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার বাংলাদেশে যুক্ত হওয়ার আসলে কারণ কি? আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ আহ আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছেন সেটার প্রথম সারিতে একজন ছিলেন। এর পরবর্তীতে আসলে বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হিসেবে যুক্ত হওয়ার কারণটা আসলে কি আমরা জানতে পারি? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখানে যারা আছেন মোটামুটি আমাদের রাকিব ভাই আমাদের সাথে আন্দোলন করেছেন, তিনি সিনিয়র মানুষ। ইভান, সে খুব সাহসী সমন্বয়ক ছিল। আমাদের শাহিন মিয়া, সেও সমন্বয়ক ছিল। আন্দোলনে মোটামুটি এখানে সবাই সমন্বয়ক ছিল, তুমি কে আমি কে সমন্বয়ক। আমাদের একটা লক্ষ্য ছিল কি, 71 পরবর্তী বাংলাদেশ যেটা দেখাতে চেয়েছিল, স্বাধীনতার মূল ভিত্তি যে ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সমিচারের বাংলাদেশ হবে। স্বাধীনতার 55 বছরেও আমরা সেটা পাইনি। আমরা দেখেছি বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশের উপর স্বৈরাচার ভর করেছে, এক না একতন্ত্র ভর করেছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 15 বছর খুনি হাসিনা গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাজধানী, চাঁদাবাজি, হামলা, মামলা, জেল, জরিমানা, এমনকি তার বিরুদ্ধে কথা বললে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া, ফাঁসি দেওয়া, এরকম ন্যাক্কারজনক ঘটনা কিন্তু শেখ হাসিনা ঘটিয়েছে। দীর্ঘদিন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে একটা ভারতের করদ রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হয়েছিল। একটা ইসলাম ফোবিয়ার পরিবেশ, শুধুমাত্র ইসলাম ফোবিয়া না, ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য ধর্মবিদ্বেষ, সেটা যে ধর্মের বিরুদ্ধে হোক, একটা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। দুর্নীতির মহোৎসবে বাংলাদেশকে তারা ফেলেছিল, উন্নয়নের নামে তারা দুর্নীতি করত। এ হচ্ছে আওয়ামী লীগের মূল লক্ষ্য। যখন বৈষম্য ছাত্র আন্দোলন হলো, আমাদের লক্ষ্য ছিল কি, আমরা এগুলো থেকে বের হব। এখন বের হওয়ার জন্য আমি বাস্তবর্থে জুলাই পরবর্তীতে এনসিপি যে ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হলো, আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ আত্মপ্রকাশের দিনও গিয়েছি, দাওয়াতেই গিয়েছি। আমি বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমাকে আলাদা করে বলা হয়েছিল যে আপনি আসবেন, কার্ডও দেওয়া হয়েছিল। আমরা সব অনেকে গিয়েছিলাম, কিন্তু তাদের রাজনীতিটা যখন শুরু হলো, তারা আলটিমেটলি, আমি ধীরে ধীরে দেখলাম যে তারা আলটিমেটলি জুলাই গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা থেকে তারা সরে যাচ্ছে। তাদের অনেক নেতার নামে আর্থিক কেলেঙ্কারি অভিযোগ, দুর্নীতির অভিযোগ পর্যন্ত রয়েছে। জুলাই পরবর্তী প্রজন্ম একটা রাজনৈতিক দল গঠন করবে,
তার সম্ভাবনা থাকবে আকাশচুম্বী, কিন্তু তাদের দুঃখিত, আমার লাইনটা বোধহয় কেটে যাবে। আমরা আমি ব্যক্তিগতভাবে তখন সিদ্ধান্ত নিলাম, আপ বাংলাদেশ যখন, ইউনাইটেড পিপল বাংলাদেশ যখন ঘোষণা হবে, এটা তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখন আমরা পলিটিক্যাল পার্টি হতে পারি, পলিটিক্যাল পার্টি হলে এখানে অনেক কিছু প্রয়োজন হয়। যখন আমি দেখলাম যে আপ বাংলাদেশ আলটিমেটলি 4টি মূলনীতি, অর্থাৎ 4টি রাহুগ্রাস থেকে বাংলাদেশের জাতিকে চিরতরে মুক্তির লড়াইয়ের সংগ্রামে নামছে। প্রথম হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে আধিপত্যবাদমূলক মুক্ত বাংলাদেশ, অর্থাৎ ইন্ডিয়ান হেজেমনি বলেন, অন্যান্য বিদেশি আগ্রাসন বলেন, এর থেকে মুক্ত করবে তারা। তারা ধর্মবিদ্বেষ, ইসলাম ফোবিয়া থেকে জাতিকে মুক্ত করার লড়াই নামছে। তারা দুর্নীতি, এই 4টি রাহুগ্রাস অর্থাৎ ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি, এই 4টি রাহুগ্রাস থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য তারা লড়াই নামছে। আমিও ভাবলাম জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আপ বাংলাদেশের আমরা আশা রাখি, আমরা যেভাবে সাড়া পাচ্ছি বা শুরু থেকে যেভাবে রেসপন্স পেয়েছি, আমাদের আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং মোহাম্মদ হিজবুল্লাহ, আরেফিন হিজবুল্লাহ এবং রাফি সালমান রিফাত ভাইরা যখন ফেসবুকের মাধ্যমে মূলত জানালেন বা আমরা একটা পার্টি মানে প্ল্যাটফর্ম খুলতে যাচ্ছি ইউনাইটেড পিপল বাংলাদেশ, আমরা কিন্তু 9 মে প্রতিষ্ঠার আগেই মার্চে এর আত্মপ্রকাশটা হয় মূলত ফেসবুকের মাধ্যমে। পরবর্তীতে আমরা মানে শহীদ মিনার আত্মপ্রকাশ করি। সে সময় থেকে আমরা যে সাড়া পাচ্ছি, আমরা বিশ্বাস রাখছিলাম যে জুলাই প্রজন্ম আলটিমেটলি দুর্নীতিবাজদের পক্ষ নিবে না, তারা আজীবন ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। এজন্য আমি মনে করেছি আমার জন্য এটা বেটার প্ল্যাটফর্ম, এবং এখানে কিছু সৎ মানুষ আছে যাদের সাথে নির্দ্বিধায় রাজনীতি করা যায়। অন্তত পক্ষে এখানে কোরামবাজি নেই, সিন্ডিকেট নেই, এই জায়গাটা থেকে আমরা মুক্ত। এজন্য এখানে রাজনীতি করার একটা পরিবেশ তৈরি হয়েছে আমার ব্যক্তিগত, আমার জন্য। এজন্য আমি এখানে যুক্ত হয়েছি। আর আমাদের যে আকীদা, আমরা আমরা বিভিন্ন সময় দেখি যে বলা হয় আপ বাংলাদেশ শিবিরের একটি বি টিম, এই বিষয়ে আসলে কি বলবেন? এবং আপনার সাথেও আসলে শিবির ট্যাগ যুক্ত করে বলা হয় যে আপনি আসলে শিবিরের বি টিম হিসেবে কাজ করছেন বা করেন, এই বিষয়ে আসলে কি বলবেন? সবার উদ্দেশ্যে আসলে ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি। দেখেন, আপ বাংলাদেশ শিবিরের বি টিম নাকি শিবির আপ বাংলাদেশের বি টিম, এটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, শিবির দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অনেক ত্যাগ দিয়েছে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, তারা লড়াইয়ের মাঠে ছিল। শিবির নাম নেওয়া এক সময় বাংলাদেশে দুরূহ ব্যাপার ছিল। শিবির নাম নিলে হত্যা করা হতো, গুম করা হতো, শত শত শিবিরের ভাইদেরকে গুম করা হয়েছে। এই জায়গা থেকে অন্ততপক্ষে তাদের কার্যক্রম সন্ত্রাসমূলক না, তারা বাংলাদেশের জাতি গঠনে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের ইশতেহার পড়লে, আমি পড়েছি, আপনারা পড়লেও বুঝতে পারবেন। আমরা আশা রাখি যে এই জায়গা থেকে অন্ততপক্ষে শিবিরের বিপক্ষে যাওয়ার আমার আপাতত কোনো সুযোগ নেই। আপ বাংলাদেশ শিবিরের বি টিম কি শিবির আপ বাংলাদেশের বি টিম, এটা আমি জানি না। তবে আমরা ন্যায় নীতির পক্ষে কথা বললে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পাশেও যেভাবে আছি, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করা, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তাদের সাথেও আছি, এবং নতুন শক্তি এনসিপির সাথেও আছি। আমরা আমাদের মধ্যে একটা কমন মিল আছে যে আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের শক্তি। ইভান সমাজতান্ত্রিক ছাত্র ভ্রমণ করে, তার সাথে আমি কাঁধে কাঁধ মিলে স্লোগান দিয়েছি, আন্দোলন করেছি। রাকিব ভাই ছাত্র অধিকার পরিষদ করে, তার সাথে আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি একটা সংগঠন করি, আমাদের সংগঠন নতুন, 6 মাস হয়নি এখনো, 5 মাস চলবে। তাহলে এর মধ্যেও আমরা তাদের সাথে লড়াই সংগ্রাম করেছি, একটা ইতিহাস আমরা তৈরি করেছি। সুতরাং আমরা তাদের সাথে আছি যারা বাংলাদেশের পক্ষে, ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে, ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সকল সমমনা, সকলের সাথে আমরা লড়াই আছি। কে কার বি টিম এই সমস্ত ট্যাগিং করে আলটিমেটলি রাজনীতিতে সফল হওয়া যাবে না। মানুষ দেখবে কাজ, আপনার কোয়ালিটি বেস, আপনি কি করছেন এটা দেখবে। কাজের মাধ্যমে আপনাকে প্রমাণিত করতে হবে যে আমি সত্য, সুন্দর, ভালো, এটাই। যেটা মাসুদ রানা, আমরা ছোট্ট করে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে আপনারা আসলে কোথাও কোনো জোটের সম্ভাবনা রয়েছে কিনা সামনে নির্বাচনে, এবং যদি নির্বাচনে জোট বাঁধেন আসলে কাদের সাথে বাঁধছেন, এবং আমরা একটু আপনাদের ইস্তেহার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, প্রথমে নির্বাচনী জোট, দেখেন আমি মাসুদ রানা বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, এর আগেও আমি আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। শিক্ষার্থীদের প্রতিটা দাবি আদায়ে আমার কাঁধে কাঁধ মিলে আমার সহযোদ্ধা যারা আমার সহলোচক আছেন তাদের সাথে আমি ছিলাম, তারা আমাকে প্রত্যক্ষভাবে দেখেছে। সুতরাং শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের কাছ থেকে আমি প্রচুর রেসপন্স পাচ্ছি। অনেকে আমাকে বলছেন যে ইলেকশন করার জন্য। আমি এটা পজিটিভলি নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য যদি আমাকে প্রয়োজন হয় আমি নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তবে জোট কেন্দ্রিক নির্বাচন করা এরকম কোনো আলোচনা এখনো পর্যন্ত আমরা ব্যক্তিগত বা আমাদের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেয়নি। আমাদের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ভাই বলেছেন যে আপনার মানে সংগঠনকে শক্তিশালী করার জন্য যা করার দরকার সেটা তো করতে হবে, পাশাপাশি সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। ক্যাম্পাসে সকল, রাকিব ভাই আমার ভাই, আপন ভাইয়ের মতো, ইভান আমার আপন ভাইয়ের মতো, আমরা কিন্তু ভাই। দিন শেষে আমরা আমাদের মধ্যে একটা কমন মিল আছে। আমি এটা বলছি, আমাদের রাজনৈতিক জায়গায় আমরা ভিন্নতা হতে পারি। আপন ভাইরা অনেক সময় আওয়ামী লীগ বিএনপি করেছে না, করেছে। আর আমাদের মধ্যে তো কমন মিল আছে, আমরা ক্যাম্পাসে সবাই সহাবস্থানে একসাথে রাজনীতি করছি। সুতরাং জোট করতে হলে আমরা নির্বাচনের আগে সংগঠনের একটা সিদ্ধান্ত আছে, ব্যক্তি হিসেবে আমার আমার এবং আমাদের যারা আছে আমাদের সাথে যুক্ত তাদেরও একটা সিদ্ধান্ত আছে। সব মিলিয়ে সাংগঠনিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা চিন্তা ভাবনা করবো। জোট, আপাতত জোট নিয়ে কোনো আলোচনা নেই, সবার সাথে কথাবার্তা চলছে, এখানে যারা আছেন তাদের সাথেও কথা হয়েছে। মোটামুটি আমরা একটা ডিসিশন নিব যে আমাদের কোন জায়গায় আলটিমেটলি ভালো হচ্ছে। যদি জোট করার প্রয়োজন হয়, আর না করলে আমরা এককভাবে আগাবো। যারা মাসুদ আর রানা, আপনার ইশতেহার, ইশতেহার বলার আগে আমি আরো একটি বিষয় জানতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা কি ব্যক্তি মাসুদ রানাকে নির্বাচনের সামনে দেখবো, নাকি মাসুদ রানা আপ বাংলাদেশ সহ আপ বাংলাদেশকে নিয়ে তিনি মাঠে থাকবেন? দেখেন আমি আপ বাংলাদেশ যুক্ত হয়েছে 5 মাস, তার আগে বৈষম্য ছাত্র আন্দোলনেরও বেশি সময় ছিলাম। তো তাদের সেখানেও আমার একটা ইয়ে আছে, আমরা একটা গ্রুপ আছি একসাথে। এবং আপ বাংলাদেশ তো আমার রানিং পার্টি, আমি এটা করতেছি। সুতরাং আপ বাংলাদেশ নামেই আমি নির্বাচনে যুক্ত হব, অবশ্যই আপ বাংলাদেশ নামে যুক্ত হব। জি। যদি আপনি সংগঠনের সাথে বৃহত্তর জোটের প্রয়োজন হয়, আমি কাউকে সাথে নিয়ে জোট করতে পারি বা আমি কারো জোটে যেতে পারি। সম্ভাবনা রাজনীতিতে শেষ বলে কিছু নেই, যেহেতু একটা শব্দ আছে, সেহেতু এখানে আসলে শেষ বলে কিছু নেই। আর আপনাকে ইশতেহারের ধন্যবাদ বিষয়ে, অসংখ্য। আমরা ইশতেহার শুনবো, তার আগে আমরা একটু এ কে এম রাকিব ভাইয়ের কাছে যেতে চাই, এবং সেখানে আমরা জানতে চাইবো রাকিব ভাই কেন আসলে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবেন। দেখেন, 5 আগস্টের পরে ক্যাম্পাস বা দেশের সব জায়গা থেকে যেভাবে কাজ করা সহজ হয়েছে, 5 আগস্টের আগে কিন্তু ক্যাম্পাস বলেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলেন যে ছাত্রলীগের যেই পেশিশক্তির রাজনীতি ছিল, এই রাজনীতির মধ্যে শিক্ষার্থীদের হয়ে কথা বলা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা, এটা খুব কমই বলতে পারছে, এবং কম সংখ্যক লোকই, গুটি কয়েক লোকই ছিল। আহ, আমার এরকম মনে হয়েছে যে আমি আহ, আমি নাম মেনশন করছি না, যে এমন একটা প্রোগ্রাম ছিল যখন আমরা 3 জন ছিলাম, 3 জনে একটা ব্যানার ধরেছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আহ, আমরা ওই প্রোগ্রামটা আমরা করেছি। তো প্রথম কথা হলো যে আমরা 5 আগস্টের পরেই যে আসছি বা 5 আগস্টের পরেই যে শিক্ষার্থীদের জন্য কাজ করছি, আমি বিষয়টা এরকম না। ক্যাম্পাসে 2018 সাল থেকে, যখন থেকে ক্যাম্পাস জীবন শুরু, তখন থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি ছিলাম। কারণ একটা জিনিস হলো যে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে আমাদের বাহিরের কিছু ভাবা তো দূরের কথা, আমাদের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আমি দেশের বা ক্যাম্পাসের বাইরে খুব কম ভাবতাম। এর কারণটা এটাই ছিল যে উম, আমাদের ক্যাম্পাসের বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল কিছু জায়গাতে অনেক আমাদের সমস্যা ছিল। তো সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমি ছাত্রলীগ থাকাকালীন কিন্তু আমরা এই যে না বাকসাসের সদস্য সচিব যখন ক্যাম্পাসে আসছেন, আমরা তখন দ্বিতীয় ক্যাম্পাসের মুভমেন্টটা করি, তখন কিন্তু ছাত্রলীগের রমরমা রাজনীতি ক্যাম্পাসে চলছে। তো এইটা একটা পয়েন্ট যে আসলে আমরা মানে 5 আগস্টের পর না, আমরা আসলে প্রতিকূল অবস্থায়ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হলো দেখেন, আমি এটা প্রথমেই বলেছি যে আহ, ছাত্র নেতাদের কাজ বা ছাত্র প্রতিনিধিদের যে কাজ, এই কাজটা আপনাকে করতে হবে। তাহলে আপনার বোঝা যাবে যে আপনি কি ছাত্রদেরকে লিড করছেন, আপনি কি আসলে ক্যাম্পাসের উন্নতি চাচ্ছেন, নাকি আপনি কোনো সংগঠনকে সার্ভ করছেন। তো এই জায়গাটা কিন্তু সবসময় আমার ক্লিয়ার ছিল যে আমি ছাত্র অধিকার পরিষদ করি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই বলি লেজুভিত্তিক করি না, কিন্তু আমার একটা মাদার সংগঠন আছে, গণ অধিকার পরিষদ। তো আমরা কখনই বা আমি ব্যক্তিগতভাবে কখনই জগন্নাথের কোনো সিদ্ধান্ত
আহ, আমার মাদার সংগঠন অথবা কারো উপর থেকে কোনো সিদ্ধান্ত এসে দিয়েছে বা আমার উপর চাপিয়ে দিয়েছে, এরকম কোনো প্রোগ্রাম অথবা এরকম কোনো সিদ্ধান্ত আমি কখনো যাইনি। তার মানে আমি শুধুমাত্র জগন্নাথ কেন্দ্রিক আমার একটাই টার্গেট ছিল যে জগন্নাথের শিক্ষার্থীরা যাতে ফান্ডামেন্টাল এই সমস্যাগুলো থেকে বের হয়, এটা নিয়ে আমি কাজ করেছি। আর 3 নাম্বার যে জায়গায় জিনিসটা আমি বলবো সেটা হলো, দেখেন আমরা তো, আমি এখনো এখানে অনেকেই টিউশন করছেন, তো আমরাও ওইভাবেই চলছি। তো আমাদের সাথে ছাত্র রাজনীতির যেই আর্থিক যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা আমাদের সাথে ওইভাবে নাই। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হলো যে আমি যদি নির্বাচিত হই বা জবসুতে যদি শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করে, তাহলে এই যে আর্থিক যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমার, মানে আমি তো কোনো ইনভেস্ট করছি না, বা আমার তো কোনো ওই মাদার সংগঠনকে সার্ভ করা অথবা দেখা যাচ্ছে যে আমার অনেক ইনভেস্ট ক্যাম্পাসে করছি, এমনটা যেহেতু নেই, সেই জায়গা থেকে আমি শিক্ষার্থীদের জন্য নিঃস্বার্থভাবে আমি কাজ করতে পারবো। তো প্রথম কথা আমি যদি একটু সংক্ষেপ করি, সেটা হলো যে আমরা পরীক্ষিত, আমরা ছাত্রলীগের সময় প্রতিকূল পরিবেশও আমরা শিক্ষার্থীদের অধিকারের নিয়ে কথা বলছি, শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কাজ করেছি। নেতৃত্বের জায়গা থেকে সবসময় যেটা দরকার ছিল, সবাইকে সবার শিক্ষার্থীদের মধ্যে অধিকার সচেতনতা বৃদ্ধি করে একটা অধিকার নিয়ে একটা আন্দোলন করা, সেই কাজগুলো করে আসছি। এবং নির্বাচিত হলে যে ওই যে অর্থে যে বিষয়টা থাকবে, যেহেতু আমরা কোনো ইনভেস্ট করছি না, সেই জায়গা থেকে নির্বাচিত হলো আমাদের এই এরকম কোনো সমস্যা বা নিজের ব্যক্তিগত উন্নতির জায়গাটা থাকবে না বলেই আমি মনে করছি শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ইভান রাসিবের কাছে জানতে চাইবো আপনার ক্ষেত্রে ব্যাপারটা এমন কিনা, এবং আপনাকে আসলে শিক্ষার্থীরা কেন ভোট দিবেন? আসলে ভোটের রাজনীতির সাথে আমরা যারা মানে বামপন্থী রাজনীতি করি এবং আসলে প্রচারমুখী বিভিন্ন ধরনের আত্মপ্রচারের যে রাজনীতি, এটা থেকে আসলে আমাদের দূরত্ব আছে। এবং ফলে সত্যি কথা বলতে এই পুরো জিনিসটা আমাকেও কিন্তু আয়ত্ত করতে হচ্ছে, বা আমি আমার কথাটা কিভাবে বলবো সেটা ভাবতে হচ্ছে। এবং নির্বাচনী যে রাজনীতি, মানে নির্বাচন জিনিসটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। একজন শিক্ষার্থী কিভাবে একজন ছাত্র প্রতিনিধিকে বেছে নিবে, সেটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। এবং আজকে আমার কথাটা, সেটা 2 দিন পরে কোনো একজন শিক্ষার্থীর মনে থাকবে কিনা সে নিয়েও আমার সন্দেহ আছে। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে আসলে আমরা একটা অসম সমাজে বাস করছি, এবং আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়, একটা অসম সমাজের মধ্যে ও এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যেখানে সংকটগুলো আরো বেশি প্রবল। একটা বিশ্ববিদ্যালয় যেখানে প্রথমত তার অবকাঠামো নিয়ে প্রচুর ফ্রাস্ট্রেশন আছে। এবং আমি বিশ্ববিদ্যালয়ে এসে বরাবরের মতো এখানে মানে অনুভব করতাম যে একটা যে অবসর যাপন করবে একজন শিক্ষার্থী, যে বসে ভাববে, সেরকম পরিবেশটাই আসলে এখানে নাই। আপনারা তো জানেন যে আমরা বিভিন্ন ধরনের পাঠের আসর, বুদ্ধিবৃত্তিক নানান আয়োজন আমাদের সাহিত্য পত্রিকা এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে করার চেষ্টা করি, এগুলোতে কিন্তু আমাদের বহু কষ্ট করতে হয়েছে। তো এই যে অবকাঠামোগত যে দুর্বলতা বিশ্ববিদ্যালয়ের, এবং এখানে কিন্তু ফান্ডিং এর একটা বড় ঘাটতি আছে। এই বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্রীয়ভাবে যে বাজেট দেওয়া হয়, সেটা কিন্তু অনেক দুর্বল, এবং এটার জন্য কিছুদিন আগেও আমরা একটা আন্দোলন করেছি। তাহলে এই সবকিছুর মধ্যে ফলে আমরা আজকে যোগসু ইলেকশন হচ্ছে, কাল মানে যোগসু ইলেকশনটাও যে হচ্ছে, এটা কিন্তু একটা গণতান্ত্রিক ক্যাম্পাসের পারপাসেই হচ্ছে বলে আমরা বিশ্বাস করি এবং হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং সামনের দিনগুলোতে আরো বেশি করে এই ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস গুলো থাকা উচিত বলে আমরা মনে করি। তাহলে সেইটা নিশ্চিত হবে কিনা, এবং এই এই যে আমাদের নানান ধরনের বিশ্ববিদ্যালয় সংকট গুলো আসলে নিরসন হবে কিনা, এই অনিশ্চয়তাটা কিন্তু থেকেই যায়। এবং যতদিন অনিশ্চয়তা আছে, ততদিন কিন্তু লড়াইয়ের মাঠে কাউকে না কাউকে থাকতে হবে। এবং এই প্রমাণ আমরা কিন্তু আজকে, আমি বিশ্ববিদ্যালয়ে আছি 4 বছর হতে যাচ্ছে, আমি লড়াইয়ের মাঝে ছিলাম এবং আমার সংগঠন ছিল। এবং আমরা আর কিছু না পারি, আমরা আমরা এই যোগসু নির্বাচনে জয়ী হই না হই, আমাদের কাজই হচ্ছে এই ছাত্রদের মধ্যে এই লড়াইয়ের ভাষাটা নিয়ে যাওয়া এবং সব সময় এই আওয়াজটা জারি রাখা। আপনারা জানেন যে জুলাই পূর্ববর্তী সময়ে পুরো মানে রাকিব ভাই বলছিলেন যে সে সময় প্রতিরোধকতাগুলোর কথা। আসলে তো ছাত্রলীগ ছাড়া সেই সময় ব্যানার নিয়ে কোনো শিক্ষার্থী তার নিজস্ব রাজনৈতিক পরিচয় নিয়ে লড়াইটা করতে পারেনি বা করতে দেওয়া হয়নি, নানান ধরনের বাধা দেওয়া হয়েছে।
তাহলে সেই সময়ে যে অল্প কিছু মানুষ দাঁড়িয়েছিল, এটাও কিন্তু মানে আমরা আমরা ছিলাম সে সময়, এবং আমরা আজও থাকবো, আমরা সামনেও থাকবো, আজও আছি, আমরা সামনেও থাকবো। তো ফলে সেইটা যদি একজন শিক্ষার্থীর কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে সে নিশ্চয়ই আহ ওভাবেই একজন তার তার প্রতিনিধিকে নির্বাচন করবে। এবং আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে বিশ্ববিদ্যালয় আর তার যে বিশ্ববিদ্যালয় হিসেবে একটা ইনস্টিটিউশনের যে আলাদা গৌরব, সেটাকে রক্ষা করার জন্য তার যে বৈশিষ্ট্যগুলো, একটা আমাদের দীর্ঘদিনের সওয়াল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। আপনারা জানেন যে জুলাইয়ে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষক কিন্তু এই জুলাইয়ে কিন্তু শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেনি শুধুমাত্র চাকরির ভয়। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরির ভয় কেন করবে? এটা নিয়ে কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা ছিল। তাহলে বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের শিক্ষার্থী স্বার্থ বিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া, এরকম নানান ইস্যুতে এবং নারী বান্ধব একটা ক্যাম্পাস করা। আপনার পর্যন্ত আমাদের ক্যাম্পাসে কিন্তু আমাদের ক্যাম্পাসে কেউ ঢুকলে ওই বিল্ডিং গুলোতে যাওয়া ছাড়া কিন্তু একটা সুস্থ স্বাভাবিক একটা ছেলে মেয়ে যার কথাই বলি না কেন একটা ওয়াশরুম ব্যবহার করার জন্য ব্যবস্থা নেই। তাহলে এরকম অবকাঠামোর মতো এরকম চরম অবকাঠামোগত দুর্বলতা, এবং সেখানে আবার নারীদের জন্য এই ধরনের সুযোগ সুবিধার অভাব, এগুলো নিয়ে কিন্তু আমরা বরাবরের মতোই সোচ্চার ছিলাম, এবং সামনের দিনেও আমরা কাজ করব আরো আরো সুস্থ একটা পরিবেশ বিশ্ববিদ্যালয় তৈরির জন্য কাজ করব। আমরা কাজ করে যাব। আমরা শুধু এই কথাটাই বলতে চাই, বাকিটা যাচাই করবে, রায় দিবে আমাদের বন্ধুরা, আমাদের ক্যাম্পাসের সহপাঠীরা। এইটুকুই আমার কথা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গৌরবের কথা এবং সংগ্রামের মাধ্যমেই প্রত্যেকটি যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের কথা বললেন, এবং আহ নারী বান্ধব একটি ক্যাম্পাসের কথা বললেন, এবং এর মাধ্যমেই তিনি কিন্তু আপনি কিন্তু আসলে ভোট চাইলেন। আমরা জানতে চাইবো এই মুহূর্তে শাহিন মিয়ার কাছে, তার কাছে আমরা তার নির্বাচনী ইশতেহারের কথা একটু জানতে চাইবো, এবং পাশাপাশি গণ অধিকারের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি জোট হওয়ার একটি গুঞ্জন শোনা যাচ্ছে, এটি কতটুকু সত্য এই বিষয়ে একটু জানতে চাইবো জনাব শাহিন মিয়া। জনাব শাহিন মিয়া, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। আসলে নির্বাচনে আমাদেরকে কেন ভোট দিবে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আসলে দু একটি কথা বলতেই হয়, কারণ একজন তো এমনি এমনি আমাকে দেখে ভোট দিবে না। নিশ্চয়ই সে দেখবে যে আমি তাদের জন্য কি করেছি বা কি করব, আমার উপর তাদের ট্রাস্টটা কতটুকু, এটা দেখেই হয়তো তারা ভোটটা দিবে। তো এই জায়গা থেকে আমরা যে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি যে জুলাইয়ের পর থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করছি, বিষয়টা কিন্তু এমন না। এটা আমি যখন 2022 সালে ক্যাম্পাসে আসছি, তো সেই ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ যেখানে জড়িত, সেই স্বার্থকে মানে বিলীন করে দেওয়া বা স্বার্থর এগেনস্টে যে কোনো কাজ করা, এরকম কোনো কাজ কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে করিনি। এবং স্বার্থকে বাঁচিয়ে রাখতে গিয়ে অনেক সময় সেই সময় তৎকালীন ছাত্রলীগের, আমি যদিও সেই সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমাকেও তারা টার্গেট করেছে বিভিন্নভাবে, আমিও তাদের নিপীড়নের শিকার হয়েছি। সেই জায়গা থেকে 5 আগস্টের পরে যখন ক্যাম্পাসে আমাদের যেহেতু ইস্যু অনেক, একটা দুইটা ইস্যু হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিষয়ে ইস্যু রয়েছে। আমাদের খাবারের সমস্যা রয়েছে, আমাদের আবাসনের সমস্যা রয়েছে, আমাদের রিসার্চ ফ্যাসিলিটি নাই, আমাদের ল্যাব ফ্যাসিলিটি নাই। মানে বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নায়ের একটা বিশ্ববিদ্যালয়, শুধু আছে 18,000 শিক্ষার্থী যাদেরকে নিয়ে আসলে চলছে একটা কলেজ, যেভাবে চলে এইভাবে চলছে। তো এই নায়ের ক্যাম্পাসে আমরা যে কাজগুলো করেছি, দেখেন, যখন দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলন হচ্ছিল, আমরা অনশন করলাম, রাকিব ভাইও সেখানে ছিল, তখন অনেকেই কিন্তু সেই আন্দোলনটা প্রত্যাহার করেছিল। রাকিব ভাইরা তখন অবশ্য হসপিটালে ছিল, আমি ক্যাম্পাসে ছিলাম। অনেকেই আমাকে ফোর্স করতেছিল যে আন্দোলনটা প্রত্যাহার করো, প্রত্যাহার করো, কিন্তু আমি তখন দেখেছিলাম যে আসলে আমি যদি আন্দোলনটা প্রত্যাহার করি, তাহলে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থটা হয়তো বিলীন হয়ে যেতে পারে। তখন আমি কিন্তু সেই আন্দোলনটা প্রত্যাহার করিনি, আমরা অনশন চালিয়ে যাই। পরবর্তীতে রাকিব ভাইয়ের সাথে করে আমরা যারা ছিলাম, ইভান ছিল, মাসুদ রানা ভাই ছিল,
সবাই মন্ত্রণালয় গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা ছিল সেটা আমরা জানিয়ে এসেছিলাম। যদিও তখন সেই আন্দোলনটা আমরা পুরোপুরিভাবে সফল হতে পারি নাই। পরবর্তীতে আবার যখন আন্দোলন হয়েছে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ আমরা সর্বপ্রথম দেখেছি। সেই সেই সুবাদে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে যে না, এদেরকে দিয়ে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হতে পারে, এরা কাজ করতে পারে, তো তারা হয়তো এটা বিবেচনা করে হয়তো ভোট দিবেন। এটাই হচ্ছে আমাদের কথা। আমরা একটু আপনাদের জোট বাঁধার যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। শাহিন মিয়া, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, গণ অধিকার পরিষদের সাথে আপনাদের জোট বাঁধার গঞ্জন শোনা যাচ্ছে, সেই গঞ্জনটা কতটুকু সত্য শুরুতে আপনার কাছে জানতে চাইবো এবং পরবর্তীতে রাকিব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে গণ অধিকার এবং এনসিপি এই দুইটার একটা এককভাবে হয়তো আগামী নির্বাচনে একটা নির্বাচন করার পসিবিলিটি তৈরি হয়েছিল বা জোট হওয়ার তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে অনেকেই চিন্তা করেছে যে হয়তো বাকশাস এবং ছাত্র অধিকার পরিষদ হয়তো একসাথে নির্বাচন করবে। তো এই বিষয়ে আমরা বাকশাস থেকে ছাত্র অধিকারের সাথে কোনো অফিসিয়ালি কোনো আলোচনা করিনি। তবে আমাদের মধ্যে কথা হয়েছে যে আমরা যদি দেখি নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী আমরা হয়তো তাদের সাথে জোট করতেও পারি। আবার যদি মনে হয় যে না, তাদের সাথে জোট করলে আমার সাংগঠনিকভাবে ক্ষতি হতে পারে, বা ছাত্র অধিকার যদি মনে করে যে না, তাদের ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাও আছে, আমাদেরও সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আছে। তবে আমরা যে তাদের সাথে জোট করে ফেলছি বা করব এমন কোনো কমিটমেন্ট বা কোনো মিটিং আমরা তাদের সাথে সরাসরি করি নাই। জনাব এ কে এম রাকিব, আমরা কি বলতে পারি আসলে গণ অধিকার এবং বাকশাস জোট করে এবারে যোগসু নির্বাচন করছে, ছাত্র অধিকার এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কি জোট করছে কিনা? আসলে দেখেন, আহ, নির্বাচনকে সামনে রেখে অনেকের সাথে অনেক আলোচনাই হয়। তো যেটা বাকশাসের সদস্য সচিব বলেছেন, আমারও একই কথা যে আসলে আহ, আমাদের সাথে তাদের সাথে অফিসিয়ালি কোনো কথা হয়নি যে তাদের সাথে আমরা নির্বাচন করছি অথবা আমাদের সাথে তারা নির্বাচন করছে। তাদের সাথেও যেরকম আলোচনা হয়েছে, আরো অনেকের সাথে আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি। এইটা একটা আলোচনার মধ্যে, এখনো ওইভাবে ফাইনালাইজেশন আমরা যাইনি যে আসলে তাদের সাথে নির্বাচন আম, করব কিনা। তবে হ্যাঁ, সেটা হলো যে আমি আমি বা আমার সংগঠন যদি কারোর সাথে নির্বাচনে জোটে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমি দেখবো যে আমার সংগঠনের সেক্ষেত্রে কতটুকু উপকৃত হবে, অথবা আমার ভোটের জায়গাটা সেক্ষেত্রে কতটুকু ডেভেলপ হবে, বা অন্য যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে সেই সাপোর্ট গুলো থেকে আমি কতটুকু হেল্পফুল হব। এই সবকিছু অনেক সমীকরণ আছে। তো এটা আমি মনে করি যে একটা গুঞ্জনই। এটা আসলে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো কিছু হয়নি তাদের সাথে আমাদের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাসুদ রানার কাছ থেকে জানতে চাইবো। আমরা জানতে চাইবো শিক্ষার্থীদের কথা, আসলে শিক্ষার্থীরা কেন আপনাকে ভোট দিবে এবং আপনাদের নির্বাচনী ইশতেহারটা কি থাকবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শোনা যাচ্ছে। দেখেন, আমি আগেও বলেছি বিষয়টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা বহুমুখী সংকটের মধ্যে রয়েছে। ইভান তাহসিব, আমার সহযোদ্ধা, তার কথায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর, একজন শিক্ষার্থীর জীবন, আমরা তো সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি যদি সাপোজ আমাকে উদাহরণ দিই, বা যে কোনো শিক্ষার্থী, একজন শিক্ষার্থীর উদাহরণ দিই, তার জীবনটা আসলে কি? যদি প্রশ্ন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন শিক্ষার্থীর জীবনের মূল্য, ডিরেক্ট এর উত্তরটা হয়ে যাবে মূল্যহীন। এই জীবনের কোনো মূল্য নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তার জীবনের এখানে আলটিমেটলি কোনো মূল্যায়ন নেই। সে সকালে তার 8:30টায় ক্লাস, বাসা থেকে বেরোতে হবে, খালা রান্না করতে আসছে, ম্যাচে থাকতে হয়। বাসায় যারা থাকে তাদের অবস্থাটা একটু ভিন্ন, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী তো বাইরে থেকে আসে, ঢাকার বাইরে থেকে, তাদেরকে মেসে থাকতে, এটা প্রায় 70 থেকে 80%। তার জীবনটা কি? সকালে তাকে 8:30টায় ক্লাস ধরতে হবে, খালা এসেছে রান্না করতে, তার রান্না শেষ করতে 9টা বেজে যাবে। তাহলে সে 8টায় ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল, না খেয়ে, না খাওয়া অবস্থায় সে ক্লাস করলো 5 থেকে 7 ঘন্টা। ক্লাস করার পরে সে 2টায় খেলো দুপুরের খাবার, রাত 10টায় খেয়েছে, 14 ঘন্টা ডিফারেন্স সে দুপুর 2টায় দুপুরের খাবার খেয়েছে। সারাদিন ক্যাম্পাসে থাকলো, দুপুরে কোথায় খাবে? ক্যান্টিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15,000 শিক্ষার্থী, 50 জনের বসার মতো একটা ক্যান্টিন নেই। দুপুরে খাওয়ার অবস্থা দেখলে লাইন পড়ে যায়, এবং সেই লাইনটা ক্যান্টিনের বাইরেও অনেক সময় আসতে দেখেছি আমরা। এই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের অবস্থা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওখানে খাবে, খাবারের মানটা কি? উচ্চ মানে, নিম্ন মানে, উচ্চ মূল্যের খাবার। এই হচ্ছে খাবারের অবস্থা। বাইরে খেতে গেলে টাকা বেশি লাগবে। এখানে মাংস ভাত খেতে 50 টাকা লাগে, একই মাংস ভাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো মানের 20 থেকে 30 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আপনি একটা কম্পেয়ার করেন, আসলে আমরা কোথায়, মানে আমাদের সংকটটা আসলে কি? সারাদিন পর বিকালে টিউশন করে রাত 10টায় সে বাসায় ফিরছে। কেন টিউশন করছে? সে টিউশন করছে তার মেসে থাকার খরচ দিতে হবে, খাওয়ার খরচ দিতে হবে। সে 2 কিলোমিটার হেঁটে 2000 টাকা টিউশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহে 5 দিন। এটাই তো হয়, দুঃখজনক। বাসায় ফিরে এসে দেখে রাতে খালা আসেনি, রান্না হয়, না খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হয়। এটা তো নিত্যদিনের ঘটনা, নিত্য নৈমিত্তিক একটা ঘটনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। অসুস্থ হবে, ভালো মানের মেডিকেল সেন্টার নেই। ভালো মানের কি একটা মেডিকেল সেন্টার, এটাকে আলটিমেটলি আমরা নাপা সেন্টার নাম দিয়েছি। এখানে জ্বর হয়েছে নাপা, ডেঙ্গু হয়েছে নাপা, ব্যথা হয়েছে নাপা, আপনি আলসার হয়েছে আপনার নাপা, আপনি সব মানে 3 বেলা নাপা খান, খেতে খেতে আপনার এটা নাপা সেন্টার নাম হয়ে গেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটু অবসর সময় ব্যয় করবে, বসার জায়গা নেই। শিক্ষার্থীরা ভার্সিটিতে ঢুকবে ক্লাস করতে, টেবিল চেয়ার গুলো পর্যন্ত আপনার নষ্ট, বসার জায়গা নেই, উপরে ফ্যান গুলো নষ্ট। আমাদের প্রত্যেকটা ভবন ঝুঁকিপূর্ণ। আমি কোথায় আছি, আমরা কোথায় আছি? আমাদের শিক্ষার্থীরা তারাই বাসায় খালা রান্না করতে আসবে, সে বাজার করতে গেছে, বাজার করতে গিয়ে তার ইচ্ছা ছিল বাজার থেকে মাছ মাংস কিনে এনে খালা রান্না করে দিবে, সে খাবে। সে গেছে বাজারে, বাজারে গিয়ে সে বাজার করতেছে, সে অবস্থায় তাকে দেখতে হয় সিলিন্ডার বিস্ফোরণে সে মারাত্মকভাবে আহত হয়, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন কোথায় দাঁড়িয়ে আছে, এটা কি আমরা মানে ভাষায় প্রয়োগ করতে পারবো? অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে? বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর এই দীর্ঘ 20 বছরে কতজন শিক্ষার্থী না খেয়ে কে পেটের পীড়া নিয়ে মারা গেছে? কতজন শিক্ষার্থী রান্নার বাজার করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে? এর কোনো হিসাব দিতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন? পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণে নেই, কারণ তারা কারা? বিশ্ববিদ্যালয়ের টিচার কারা? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে এসেছে, তারা সিন্ডিকেট করে তারা আসে যায়, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি খেলো কি পড়লো এটার কোনো দায়িত্ব নেই, তারা তাদের মতোই চলছে। আর আমরা যেমনি নাচাও তেমনি নাচছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমাদের কিছু ছাত্র নেতা তৈরি হয়েছে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের ভয়েস হয়ে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পেরেছে। এরই ফলস্বরূপ আমরা দ্বিতীয় ক্যাম্পাস কাজ সেনাবাহিনীতে গিয়েছে, আমরা ধীরে ধীরে বাস্তবায়ন দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের জন্য পুরান ঢাকায় 2টি হল হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের আবাসন ভিত্তিকভাবে আমরা আশা রাখি, শিক্ষার্থীদের কণ্ঠস্বর যোগসু বাস্তবায়ন হবে এটা আশা রাখি। অর্থাৎ সামগ্রিক একটা পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে। এর ক্রেডিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের না খেয়ে ভালো পরিবেশে বাঁচতে না পেরে যে একদল সংগ্রামী জবিয়ান, তাদের একটা ক্রেডিট, তাদের একমাত্র এটার ক্রেডিট তাদেরই। কারণ তারা কিন্তু দীর্ঘ সংগ্রামের মধ্যে থেকেও আপনি দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সফলতা। তো এই যে মানে আমি আসলে একটু কথা বাইরে চলে গেছি, আসলে এই যে বিশাল সংকট, বহুমুখী সংকট, এই সার্বিক সংকট ধীরে ধীরে যোগসু বাস্তবায়ন হলে ধীরে ধীরে 1 বছরের মধ্যে সমাধান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়াবে। এই পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক চাহিদা যেগুলো, তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, এই সুযোগ সুবিধাটা নিশ্চিত করা। শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেন একাডেমিক একটা পরিবেশ পায়, পড়ার জন্য ভালো মানের উন্নত মানের লাইব্রেরি পায়, শিক্ষার্থীদের জন্য আর অসহায় মনে না হয়, এই মানে এই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব থাকবে আমাদের যোগসুর। এগুলো বিবেচনা করে আমরা ইশতেহার দিব এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আমাদের যেটা প্রাধান্য দিব, আমরা শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস তো আমরা করবোই, পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমানের দিকে আমরা খেয়াল রাখবো। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে
দাঁড় করতে পারে। দাঁড় করাবে কারা? শিক্ষার্থীরা। সুতরাং শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার্থীদেরকে সে মানে তৈরি করা, নিয়মিত সেমিনার করা, নিয়মিত শিক্ষার্থীদের চাকরির গাইডলাইন দেওয়া, শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ রাখার জন্য পরবর্তী যে শিক্ষক নিয়োগগুলো হবে ভালো মানের শিক্ষক যেন নিয়োগ পায়, এবং বর্তমানে যারা আছে রেগুলার 3 মাস পর পর যেন শিক্ষকদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়। এরকম বিভিন্ন ইশতেহার নিয়ে আমরা মাঠে নামবো। আমরা আশা রাখি, বা আমি ব্যক্তিগত আশা রাখি, শিক্ষার্থীরা এই ইশতেহার গুলো অবশ্যই বিবেচনা রাখবে। জি মিনাজ ভাই। মিনাজ ভাই আপনাকে আপনার শুনতে মাইক পাচ্ছেন না? মাইক আনমিউট করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম আপনি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করার কথা বললেন এবং শিক্ষার্থীদের থাকা এবং খাওয়া নিয়ে যে সমস্যাগুলো পড়ছে এবং এর মাধ্যমে যে তার একাডেমিক লাইফে একটি প্রভাব পড়ছে সেগুলোর কথা উল্লেখ করে আপনি কিন্তু বললেন যে আসলে সেগুলো সমাধানে আপনারা কাজ করবেন এবং সেই আলোকে ইশতেহার আপনাদের তৈরি করবেন। আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো এই কে রাকিবের কাছে আপনাদের ইশতেহার কেমন থাকবে? দেখেন, ইশতেহারের কথা যখন উঠলো তখন একটু আমাদের বাংলাদেশের ইশতেহারের বা বাংলাদেশের যে জাতীয় রাজনীতি এবং বর্তমানে আমরা ডাকসুতেও দেখেছি, জাকসুতেও দেখেছি, চাকসুতেও দেখছি যে আসলে ইশতেহার হয়ে যায় নির্বাচনের জন্য, উন্নয়নের জন্য বা সাস্টেনেবিলিটির যেই ডেভেলপমেন্ট আছে এটার জন্য ইশতেহার আমি খুব কম দেখেছি। ডাকসুর আমি অনেক প্রার্থীর ইশতেহার দেখেছি, জাকসুরও দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি প্রথমে যেটা বললাম যে ছাত্র রাজনীতির ওই জাতীয় রাজনীতির মতোই ওইরকম আর কি একটা ফ্রেজ ম্যাঙ্গারিং হচ্ছে যে আমরা এটা করব এটা করব, কিন্তু বাস্তবতা কতটুকু এটা আপনাকে চিন্তা করতে হবে। একজন যকসুর ছাত্র প্রতিনিধি সে আসলে সে কতটুকু তার বৈধতা আছে এবং কতটুকু তার লেজিটিমেসি আছে এই জিনিসটা আমাদের চিন্তা করে নির্বাচনের জন্য না, বরং আসলেই যে উন্নয়নের জন্য আমাদের ইশতেহারটা দেখতে হবে। সেই জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদ বা আমরা যেটা চিন্তা করছি সেটা হলো যে প্রথমত যে বেসিক যে সমস্যাগুলো আমাদের, 1 নাম্বার হলো আবাসন। এই আবাসন সমস্যাটা সমাধান করতে হবে। এখন আসেন আবাসন সমস্যাটা কিভাবে সমাধান করব বা এটাকে আমি একটা হল তৈরি করে দেব, বিষয়টা এরকম না। আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হলো যে ধরেন আমাদের 2টা হল হচ্ছে, এই হল 2টা যাতে যথাসময়ে হয়। বিগত দিনে আমরা যেটা দেখেছি যে বিগত প্রশাসন 18 সালের কাজকে তারা 26 সালে নিয়ে আসছে, কোনো কাজ হয়নি। তো এরকম যাতে না হয়, যেই 2টা হল হচ্ছে এই 2টা যথাসময় হবে, এটার জন্য আমরা কাজ করব। এবং আহ, দ্বিতীয় ক্যাম্পাসের যেই যথাসময় নিয়ে যে সময় নির্ধারণ করা হয়েছে সেটাও যাতে যথাসময়, তাহলে হবে কি আমাদের যে আবাসনের যে বিষয়টা এইটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং শুধু আবাসন না, আমাদের যে একটা সেন্ট্রাল ল্যাব নেই বা আমাদের যে ক্লাসরুমের সংকট, অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাসের সাথে আমাদের অনেকগুলো সমস্যার একটা বিশাল সমাধান হবে। তো আমার কাজ বা যারা ছাত্র প্রতিনিধি হবে অথবা শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা এই জায়গাগুলোতে বেশি প্রাধান্য দিব যাতে এটা যথাসময় হয়। আমার কাজ না, আমি ছাত্র সংসদে নির্বাচিত হলে আমার কাজ না একটা হল তুলে দেওয়া। আমার কাজ হলো যেই কাজটা হচ্ছে সেই কাজটা যাতে প্রপার প্রেসারের মাধ্যমে যথাসময় শেষ করতে পারি। এটা গেল প্রথম। দ্বিতীয়ত কথা হলো, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে একটা বলয়ের মধ্যে আটকে আছে। আমি এটা বিভিন্ন জায়গায় বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা একটা গ্রুপ বা একটা জায়গা চাচ্ছে না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ুক বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো আরো দেশের যেই সার্ভিস, এই সার্ভিস গুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো ছড়িয়ে পড়ুক। তো এই যে এই বলয়টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বের করতে হবে। এখন এইটা কিভাবে বের করতে হবে সেটা হলো যে ধরেন আজকে আপনি সাংবাদিকতা করছেন, আমি ছাত্র রাজনীতি করছি। আমাদেরকে সবাইকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এবং যার যার জায়গা থেকে কিভাবে জাতীয় পর্যায়ে যাওয়া যায় এবং জাতীয় পর্যায়ে কাজ করা যায় এইটা নিয়ে আমরা কাজ করব। কারণ আমি মনে করি জগন্নাথের উন্নতির জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা হলো এই একটা বলয়। আমি মেনশন করতে চাচ্ছি না, আপনারা এখানে সবাই জানেন যে আসলে এই বলয়টা কাজ করছে। তো এর এইটা আরেকটা জিনিস হলো যে আপনি কয়েকদিন আগে জেনেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং
আম, এই 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 জায়গাগুলোতে আসলে স্থান পায় না। তো গবেষণা গবেষণা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি যেটা চিন্তা করতাম, আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমি আমার ডিপার্টমেন্টে ওটা বলেছি যে আমি ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমি পড়েছি মাইটোকন্ড্রিয়া, পড়েছি আমি ক্রোমোপ্লাস্ট। আমি তখন স্বপ্ন দেখতাম যে আসলে এগুলো বিশ্ববিদ্যালয়ে এসে এগুলো নিয়ে খুব বেশি বিস্তর গবেষণা হবে, বা এগুলো নিয়ে খুব রিয়েল লাইফে এগুলো নিয়ে খুব কাজ করব। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে দেখি যে আমার যে অণুবীক্ষণ যন্ত্র এর মধ্যে তেলাপোকা ঢুকে বসে আছে। মানে এগুলো মানে নষ্ট, এগুলো পরিষ্কার করার মতো অবস্থা নেই, বা করলে এগুলো কাজ করবে না। অর্থাৎ যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাচ্ছে না। এবং গবেষণার দিক থেকে আপনি দেখবেন যে আমরা অনেক অনেক দূর পিছিয়ে আছি। এবং গবেষণাই পারে একটা জিনিস, সেটা হলো আপনাকে আপনার বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি দিতে। তো আমরা এই গবেষণা নিয়ে বা গবেষণা কিভাবে ডেভেলপ করা যায় এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তর কাজ করব। তো আমি মনে করি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এগুলোর বাইরে আসলে আমাদের বেশ কিছু করার থাকবে না। আবার আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা প্রথম ছাত্র সংসদ, তো ইন্টারিমের মতো মানে ইন্টারিমের উপর যেভাবে দেশের মানুষ অনেক বড় একটা আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তারা আমরা ইতিমধ্যে দেখেছি তারা অনেক জায়গাতে ফল করেছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন, তাদের উপরেও কিন্তু শিক্ষার্থীদের অনেক বড় একটা আশা আকাঙ্ক্ষা থাকবে। তো সেই বাস্তবতার সাথে তাল মিলিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে যে যেগুলো আমি বলেছি এর বাইরে কিছু করার সুযোগ থাকবে বলে আমি মনে করছি না, এবং এগুলোই আমাদের ইশতেহার প্রদান থাকবে আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং শেষবারের মতো আমরা 1 মিনিট করে সময় দিতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আপনারা যদি কিছু বলতে চান, শুরুতেই আমরা যাই শাহিন মিয়া, আপনি যদি আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1 মিনিটের মধ্যে কিছু বলতেন, আমরা শেষ করে দিব অতি দ্রুতই। আপনাকে শোনা যাচ্ছে না শাহিন মিয়া। আপনি আনমিউট করেন শাহিন মিয়া। শাহিন মিয়া আনমিউট করেন প্লিজ। শাহিন মিয়া, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করবেন দয়া করে, আবার একটু শুরু করবেন। এবার আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা যে নেতৃত্বকে নির্বাচিত করবেন, অবশ্যই আপনারা কারো কথা ইনফ্লুয়েন্স হয়ে বা কোনো বিষয় বিবেচনা না করে এটা করবেন না। যারা যোগ্য, যকসু নির্বাচনে যেই যোগ্য প্রার্থী হবে, আপনাদের কাছে যদি মনে হয় যে আমি যোগ্য, তাহলে আপনারা আমাকে নির্বাচিত করবেন। যদি মনে হয় যে না আমি যোগ্য না, তাহলে আমাকে নির্বাচিত করবেন না। কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে যদি আমাকে মনে হয় যে না আমি যোগ্য না, তাহলে আমাকে দরকার নাই। যে এইখানে যোগ্য আপনারা তাকেই নির্বাচিত করবেন, এটাই হচ্ছে শিক্ষার্থীদের কাছে আমার প্রত্যাশা থাকবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই ইভান তাহসিবের কাছে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আচ্ছা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে হলে আমি আসলে একটা কথা মিস করে গেছি, সেটাই আমি বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আহ যোগসু যে আমরা করব বলছি বা যোগসু নির্বাচন যে হবে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা আসলে আমাদের আহ মানে আমাদের অ্যাটেনশন এড়িয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে সাধারণত ছাত্র সংসদের প্রতিনিধিরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি, আমাদের ক্ষেত্রে সিন্ডিকেট, সেখানে কিন্তু একটা জায়গা পান আলোচনা করার জন্য। কিন্তু আমাদের যোগসুর যে নীতিমালার খসড়া আমাদের কাছে এসেছিল, সেখানে কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধি আসলে সিন্ডিকেটের সদস্য হিসেবে থাকতে পারবেন এরকম কোনো আলোচনা সেখানে ছিল না। আমরা কিন্তু আমাদের সংশোধনী গুলোতে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় আমরা বলেছিলাম, একাধিক সংগঠন বলেছিল আমি যতদূর জানি, কিন্তু সেটা কিন্তু কর্ণপাত করা হয়নি। তা এবং সেটা না হলে যোগসুর যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক বেশি সংকীর্ণ হয়ে যাবে, এবং একটা নীতি নির্ধারণী পর্যায়ে সে যদি ভূমিকা রাখতে না পারে, তাহলে যোগসুর যে কার্যকারিতা সেটা কিন্তু আসলে থাকবে না। ফলে একই সাথে এটা যেমন একটা বিষয়, আবার ছাত্র সংসদের যে নীতিমালা, সেই নীতিমালায় যেন এটা সদস্যপদ বৃদ্ধি করা হয়, যে প্রস্তাব আমরা ছাত্র সংগঠনগুলো করেছি, সেইটা নিয়েও কিন্তু আসলে আমি বলবো শিক্ষার্থীদেরকে আপনারা কিন্তু নজর রাখবেন। আপনারাও কিন্তু এইসব ব্যাপারে সচেতন থাকবেন। যদি না হয়, দেখুন জুলাই পরবর্তী সময়ে আমরা কিন্তু আসলে এই যে একটা নির্বাচন করার সুযোগ পাচ্ছি, অথবা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা 1 2 3 4টা সংগঠনের প্রতিনিধি বসে কথা বলছি। এটা কিন্তু আমি ট্রানজিশনটা আমার নিজের চোখে দেখেছি। মানে এটা 1 বছর আগে, 1.5 বছর আগে ছিল না।
আমরা একই ক্যাম্পাসে একাধিক সংগঠন দাঁড়িয়ে আমাদের কথা বলছি, আলোচনা করছি। এই যে পরিবেশটা, এই যে ডেমোক্রেটিক স্পেসটা, এটা জুলাই পরবর্তী সময় আমরা পেয়েছি, কিন্তু সামনের দিনে এই গণতান্ত্রিক স্পেসটাকে আমাদের রক্ষা করার জন্য কিন্তু কাজ করতে হবে। তাহলে যোগসু যেন বছরে বছরে হয়, সেটাকে ক্যালেন্ডারভুক্ত করা, এবং একই সাথে মানে এই পুরো আয়োজনটাকে, এই পুরো পরিবেশটাকে পার্মানেন্ট করার জন্য যে সক্রিয় ভূমিকা ছাত্রদের দরকার, যে রাজনৈতিক সচেতনতা দরকার, সেই দিকে আপনারা মনোযোগ দিবেন, এই আশাবাদটা আমার থাকবে শিক্ষার্থীদের প্রতি। এই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আহ সময় ক্ষেপণ না করে চলে যেতে চাই মাসুদ রাঙের কাছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা। মিনাজ ভাই শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, 1 মিনিট। আমার শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা থাকবে, তারা দীর্ঘদিন পর তাদের বহুল আকাঙ্ক্ষিত যোগসু নির্বাচন হতে যাচ্ছে। তারা সবসময় চোখ কান খোলা রেখে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সবসময় সচেতন থাকবে, সক্রিয় থাকবে। যদি কেউ যোগসু নির্বাচনকে বানচাল করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তারা ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করবে। আর যারা নির্বাচন চাইবে তাদের মধ্যেও যেন ঐক্যটা অটুট থাকে, তারা সেটা কাজ করবে। আর জগন্নাথ বিশাল প্রশাসন এবং যোগসু সংক্রান্ত নির্বাচন কমিশনের কাজ থাকবে শিক্ষার্থীদের দাবি দেওয়ার আলোকে নির্বাচন কমিশন কাজ করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে, এবং যারা প্রার্থী হবে প্রার্থীদের সকলের মতামতকে সমান গুরুত্ব দিয়ে যেন এর মধ্যে কোনো নতুন সিন্ডিকেট না হয়, শিক্ষার্থীরা যেন তাদের প্রকৃত প্রতিনিধি পায়, এর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। আমাদের ইভান তাসিফ যেগুলো বললো, আমরা আসলে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলাম। আমরা বলেছিলাম টাকসুতে নির্বাচিত 5 জন প্রতিনিধি আপনার সিনেটে মেম্বার হতে পারে। জগন্নাথে কিন্তু এমন কোনো আইন নেই। জগন্নাথের যোগসুর ইয়াটা দেখলে মোটামুটি খসড়া যেটা আমরা দেখেছি, সর্বময় ক্ষমতা, যোগসুর সর্বময় ক্ষমতা ভিসির হাতে। বিশ্ববিদ্যালয়ের সর্বময় ক্ষমতা যেমন ভিসির হাতে, যোগসু হলে আলটিমেটলি ভিসি এটা মানে দখলে নিবে, বোঝা যাচ্ছে। তবে শিক্ষার্থীদের ভয়েস রেইজ করার সুযোগ যেহেতু আমরা প্রতিনিধিরা পাবে, সেহেতু আমি মনে করি এ সমস্ত ক্ষমতা সব বেশি যাবে। শিক্ষার্থীদের প্রতিনিধিরা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে এবং সেটা মানতে প্রশাসন বাধ্য থাকবে ইনশাল্লাহ। তবে এগুলো প্রশাসনকে আরেক পুনর্বিবেচনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমরা আশা রাখছি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো মানবে। এবং আমরা পদের ক্ষেত্রেও বলেছিলাম, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছিলাম, অনেকগুলো পদের সংযোজন বিয়োজন করার জন্য আমরা বলেছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসুর যে পদগুলো রয়েছে এগুলো কিন্তু খুব বেশি মানসম্মত করে তৈরি করা হয়নি। আমাদের অনেকগুলো দাবি ছিল যে আপনি যেটা ইতিহাস ঐতিহ্য বিষয়ক সম্পাদক নাম দিয়েছেন সেটাকে আপনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নাম দিন। যোগসুর ট্রেজারার আছেন, সেখানে অর্থ সম্পাদক পদটা বাদ দেন। আপনি শিক্ষার্থীদের প্রয়োজনীয় যেগুলো আমরা বলেছিলাম, একটা নারী বিষয়ক সম্পাদক মেনটেন করা। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য কমন রুম রয়েছে, ক্যাফেটেরিয়ায় হাজার হাজার শিক্ষার্থী খাওয়া দাওয়া করে, আপনার দুটো পদ একসাথে করা হয়েছে, কমন রুম এবং ক্যাফেটেরিয়া। আমরা বলেছিলাম যে মোটামুটি এইটা আলাদা করে যদি নারী এবং কমন রুম বিষয়ক সম্পাদক এবং সেমিনার পাঠাগারের সাথে ক্যাফেটেরিয়াটা যুক্ত করা যায়, এটা একটু ভালো হতো আমার দৃষ্টিতে। সেক্ষেত্রে এগুলো কোনো কিছুই বিবেচনা রাখিনি। আমাদের প্রশাসন কেমন জানেন, আমাদেরকে ডাকে, তারা একটা সিদ্ধান্ত নেওয়ার পরে এবং ডাকার পরে আমাদেরকে একটা বুঝবাজ দেয়, তোমাদের ভুলভাল বোঝায় যে তোমাদেরকে ডেকেছি, তোমাদের মতামত নিয়েছি, কিন্তু তারা ইতিপূর্বে যে সিদ্ধান্ত নিয়েছে তার সেটাতে কিন্তু তারা অটল থাকে। অর্থাৎ বিচার মানে তাল গাছ আমার, ঠিক এমন একটা অবস্থা। তা আমরা আশা রাখি বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্ততপক্ষে নিজেদের যে ক্ষমতা একচ্ছত্র আধিপত্য ধরে রাখার, এখান থেকে ফিরে আসবে। শিক্ষার্থীরা ইতিপূর্বে যেভাবে চোখ কান খোলা রেখে বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধতা ধরে রেখেছে, ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ ধরে রেখেছে, যোগসু নির্বাচনেও এর কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাবো এবং সুষ্ঠু, সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি ফিরে পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ বক্তা হিসেবে একেএম রাকিব ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। আচ্ছা, আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুইটা কথা। একটা হলো যে
দেখেন বাংলাদেশ সহ যে এশিয়ার যে রিজিয়নটা আছে এখানে সব ম্যাক্সিমাম জিনিসই কিন্তু পলিটিক্যালি হ্যান্ডেল করা হয় এবং পলিটিক্যালি অনেকটা বায়াস হয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বলি না যে আমরা কিন্তু সবাই পলিটিক্যাল, অনেকে পলিটিক্স করি অনেকে করি না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব মানে খুব কম সংখ্যক আছেন তারা পলিটিক্যালি কনসাসনেস তাদের আছে। তো আমি বলবো যে শিক্ষার্থীর উদ্দেশ্যে যে আপনি রাজনীতি করেন কি করেন না, এইটার দিকে না দেখে আপনি আপনি পলিটিক্যাল যে নলেজটা, যে পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা, এটা আপনার ক্রিয়েট করতে হবে। কারণ কোনো না কোনো ভাবে আপনি পলিটিক্সের সাথে আপনি আটকে যাবেন, কোনো না কোনো অফিস পলিটিক্স বলেন বা এই সেই যত জায়গায় আছে আর কি। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যেটা বলি যে স্থানীয় পর্যায়ে যে মানুষ থাকে, এখানে শিক্ষিত থাকে, মূর্খ থাকে, সব মিলে একটা মিক্সড কালচার থাকে। কিন্তু যার জন্য যেটা হয় সেটা হলো যে স্থানীয় পর্যায়ে মানুষদের মাথা খুব সহজেই বিক্রি করে ফেলে, তারা খুব সহজে মাথা বিক্রি করে ফেলে। আমি যেটা বিশ্বাস করবো সেটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা করবেন না, তারা তাদের মাথা বিক্রি করবেন না। তারা এই যে নির্বাচনের জন্য যেটা যারা ইশতেহার দিচ্ছেন বা নির্বাচনের জন্য আমার ভাই ইভান তাসিফ খুব সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছে, উপটোকন দিচ্ছেন, এইগুলোর দিকে তারা চিন্তা করবেন না। বরং তারা বিগত দিনে কারা ক্যাম্পাস নিয়ে কাজ করেছেন এবং বিগত দিনে এখন পর্যন্ত যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করছেন, শিক্ষার্থীর অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন, তাদেরকে তারা বিবেচনা করবেন বলে আমি শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ অনেক আহ, সুন্দর আয়োজনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এই মধ্যে শেষ হচ্ছে আমাদের আজকের এই পর্ব, এবং পরবর্তীতে আমরা এরকমই কোন একটি রাত 10টার পরে লাস্ট নাইট স্কলার্স এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক এমন সুন্দর বেশ কিছু আয়োজন করব। এটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মিনাজ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।